আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের পরীক্ষা অতি সন্নিকটে এবং আমরা লেকচার গুলা শেষ করছি গিয়েছে। তো আমাদের যে আপকামিং এক্সামটা আছে এই এক্সামের জন্য আমি বলছিলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সেই ভিডিওটা দিব আর কি রিক্যাপ, যাতে আপনি লাস্ট প্রিপারেশনটা আর কি যে কোথাও যদি কোনো গ্যাপ থেকে সেগুলো আশা করি যে রিক্যাপ হয়ে যাবে। যদিও এটা কখনোই আপনাদের অফলাইন ক্লাসের রিপ্লেসমেন্ট না, তারপরেও মানে কিছুটা হেল্প হবে আপনাদের, এই জন্য ভিডিওটা করা। আর একটা জিনিস যে আমার ঠান্ডা লাগছে, যার জন্য আমার গলা ভেঙে গেছে, তো আমার ভয় যে কিছু প্রবলেম হতে পারে। যদি এমন হয় তাহলে আপনারা কাইন্ডলি আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবেন যদি কোথাও না বুঝেন, ঠিক আছে? অ্যান্ড আমি ট্রাই করব যে আজকে আপনাদের পুরাটাই রিক্যাপ করে দেওয়ার। আহ শুরু করি। তো আমাদের লেকচার 8, যেটা লেকচার 8 এ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আছে যে আমাদের ইন্ট্রোডিউসিং ক্লাসেস, ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখি ক্লাসেস কি। অলরেডি এটার একটা ভিডিও মানে সেপারেটেড ভিডিও আছে, আপনারা ক্লাসেও করছেন। আশা করি এটাতে তো ক্লাসটা কি এইটা সম্পর্কে ডেফিনিশন বা বলা আছে। আমি এখানে ইন ডিটেইলস এ যাব না। আমি জাস্ট হচ্ছে পরপর আরকি ওভারভিউ করে যাব। যেহেতু এটার মনে হয় ভিডিও দেওয়া আছে। তারপরেও কেউ কিছু না বুঝলে জাভার মেইন জিনিসটাই হচ্ছে ক্লাস। জাভার কোর এবং হচ্ছে এখানে মেইনলি আমাদের বিভিন্ন ভেরিয়েবল এবং মেথডস গুলো যেখানে, অর্থাৎ আমরা ক্লাসের সঙ্গে সবাই পরিচিত। জাভার যখন প্রোগ্রাম লিখি তো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের ক্লাস থেকেই শুরু করি অ্যাকচুয়ালি। ওকে। তো এখন আমাদের যে ইয়েটা আর কি, জাভার যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা করি এগুলো নিয়ে হচ্ছে। ওকে। তো এটা ক্লাসের ডেফিনেশন গেল। এবার দেখেন জেনারেল ফরম্যাটটা আমাদের কি আসে। জেনারেল ফরম্যাটটা হচ্ছে আমাদের ক্লাসের একটা নাম থাকে। ওকে, আমাদের ক্লাসের নাম থাকে, এর মধ্যে আমরা ফার্স্টে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন আমাদের কিছু মেথডস থাকে, দেন মেথডস এর বডি থাকে, এটাই। ঠিক আছে? ওকে। তো এরপর হচ্ছে আমাদের ক্লাসটায় যেমন একটা বক্স ক্লাস, এইটা দিয়ে আমরা সব এক্সাম্পল গুলো করছি, এবং যে কোনো ক্লাস ক্রিয়েট করলে ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করতে হয়, যেমন ফার্স্টে সেই ক্লাসের নামটা দিতে হয়, দেন আমরা সেই ক্লাস টাইপের যে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব, দেন হচ্ছে নিউ বক্স, এই নিউ বক্সের মাধ্যমে নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে বক্স ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা হয়। ঠিক আছে? যদি কোনো কনস্ট্রাক্টর না লিখি তাহলে হচ্ছে এইভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যায়। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের দেখেন একটা ক্লাস এখানে ক্রিয়েট করা আছে। এই ক্লাসের মধ্যে আপনার এখানে আমাদের কিছু ভেরিয়েবল নেওয়া আছে ডাবল টাইপের, এবং এখানে আমাদের একটা বক্স ডেমো ক্লাস ক্রিয়েট করা আছে, যে ডেমো ক্লাসটা মেইনলি রানার ক্লাস। কারণ কি এখানে আমাদের মেইন মেথডটা রয়েছে, এবং মেইন মেথড ফার্স্টে বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, দেন হচ্ছে ডাবল ভলিউম নামে একটা ভেরিয়েবল নিয়েছে, দেন হচ্ছে এর মধ্যে কিছু ভ্যালু রেখেছে মাই বক্স ডট উইথ। এইটা যখন কল করলো তখন হচ্ছে এই মাই বক্স অবজেক্টের উইথটা কল হলো, বক্স ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে? এখানে ইন ডিটেইলস লেখা আছে, এগুলো একটু পড়ে নিবেন। আচ্ছা, দেন হচ্ছে ভলিউমটা ক্যালকুলেট করছে, ফাইনালি ভলিউমটাকে আর কি। তো এখানে আরো কিছু ক্লাসের উদাহরণ আছে, তো এগুলো কি বলা হয়েছে, তো আমি পরপর চলে যাই। আহ আপনারা হচ্ছে এখান থেকে মেইনলি যে জিনিসগুলো দেখবেন যে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে বলে। আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে অ্যাসাইনমেন্ট ক্লাস হচ্ছে ক্রিয়েট করতে বলা হয়েছিল। দেন এই ক্লাসগুলো আপনারা ক্রিয়েট করছেন অলরেডি, আপনারা বিভিন্ন সিটিতেও সেগুলো করছেন। ঠিক আছে? তো কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে আপনার, ঠিক আছে? এইসব জিনিস। আ কনস্ট্রাক্টর এখানে কনস্ট্রাক্টর পরে আছে, ওখানে আমি আবার আলোচনা করব। যাই হোক, এখানে হচ্ছে দেখেন যেভাবে হচ্ছে যে মাই বক্স, এটা ছিল হচ্ছে মাই বক্স করা হলো, তখন মাই বক্স টাইপের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। বাট এটাকে কনস্ট্রাক্ট করার জন্য, মানে তার মধ্যে আসলে যে উইডথ, হাইট এবং ডেপথ আছে সেই অবজেক্টটাকে প্রপারলি কনস্ট্রাক্ট করার জন্য আপনার হচ্ছে নিউ বক্স কে কল করা হয়। দেন হচ্ছে আমাদের কাছে আ হচ্ছে রেফারেন্স রাখতে পারি যে একটা দেখেন বক্স ক্লাসের অবজেক্ট বি1 এবং এটাকে বক্স ক্রিয়েট করা হয়েছে। আর যখন বি2 নামে আরেকটা ইনস্ট্যান্স নিয়েছি বা একটা ভেরিয়েবল নিয়েছি, তখন তার মধ্যে আমরা বি1 এর রেফারেন্স রাখতেছি।
দুইটাই কিন্তু মেইনলি বক্স অবজেক্টটাকে রেফার করবে। আমরা যদি কোনো কারণে যে ধরেন B1 এর সঙ্গে যে কানেকশনটা এটা যদি কেটে দেই তাহলে B2 দ্বারা আমরা এই বক্স অবজেক্ট খুঁজে পেতে পারি। আছে। ওকে। এবার হচ্ছে মেথডসটা কি? মেথডসটা হচ্ছে a block of code designed to perform a specific task. আচ্ছা, আমি এখানে আবারও বলতেছি, আমি কিন্তু এখানে জাস্ট একটু ওভারভিউ করে যাচ্ছি। ক্লাসে ইন ডিটেইলস আপনাদের পড়ানো হয়েছে, যার জন্য কিন্তু এখানে ইন ডেপথ এ খুব বেশি কিছু কিন্তু আমি ওভাবে বলতেছি না। এইজন্যই বারবার বলতেছি যে শুধুমাত্র যদি আপনি এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা আপনাকে লাস্ট মোমেন্টে যখন প্রিপারেশন নিবেন তখন আপনাকে হেল্প করবে। বাট ইন ডিটেইলস আপনারা ক্লাসে যে ক্লাস নোট গুলো নিয়েছেন, এর আগে দিয়েছি, ওগুলোর মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের পড়তে। ওকে। তো এখানে দেখেন মেথডসটা কি? মেথডসটা হচ্ছে মেইনলি আমরা একই কোডকে বারবার রিইউজ করার জন্য করি। যেমন আমরা একটা এড নামে যদি একটা মেথড লিখি এবং সেটা হচ্ছে ইন্ট এ ভেরিয়েবলকে যদি করে তাহলে a প্লাস b হচ্ছে রিটার্ন। তাহলে আমার ধরেন প্রতিবার আমার প্লাস ইনস্ট্যান্সটা নেওয়া লাগতেছে, আমি অ্যাডকে কল করলেই সেটা পাচ্ছি, দুইটা ভেরিয়েবল পাঠিয়ে দিলে বা ওর মধ্যে আরো সোর্সটা দেখতে হচ্ছে এরকম। ফার্স্টে হচ্ছে মেথডের টাইপ। টাইপ বলতে হচ্ছে আপনার কোন টাইপের ভ্যালু, দেন আমাদের মেথডের নামটা থাকে। প্যারামিটার যদি দিতে চাই তখন, যদি আমরা প্যারামিটার দিতে না চাই তাহলে প্যারামিটার ওকে। দেন হচ্ছে আমরা আমি বারবারই বলতেছি যে একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করে, মাল্টিপল ক্লাস কিভাবে ক্রিয়েট করে, একটা ক্লাস থেকে একটা ক্লাসের অবজেক্ট রান করে, এই জিনিসগুলো ভালো। তো অ্যাডিং এ মেথড টু ক্লাস দেখেন, একটা ক্লাসের মধ্যে মেথড এটা আমাদের বক্স ক্লাস ছিল যার মধ্যে হচ্ছে আমরা ভলিউম নামে একটা, এটা হচ্ছে একটু আগে আমরা কি করছিলাম যে আমরা অন্য ক্লাস থেকে মেইন ক্লাস থেকে হচ্ছে ভলিউমটাকে ক্যালকুলেট করছি। আমরা কি করছি, মেথডটাকে আমাদের বক্স ক্লাসের মধ্যে, এই বক্স ক্লাস থেকে মেথডটা কল হয়ে দেন হচ্ছে আমাদের এদিকে এই কাজটুকুই হচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে সেই ভ্যালুগুলোকে যখন পাস করতেছি সেটা ক্যালকুলেট হয়ে আমাদের এই দেখেন এগুলো আসছে এখানে ক্যালকুলেট, দেন হচ্ছে আপনার রিটার্নিং এ ভ্যালু দিব এবং কোন টাইপের, ডাবল টাইপের। এটাকে যেখানে রিসিভ করব এই রিসিভিং যে এলিমেন্টটা সেইটা এইখানে ভলিউমের মধ্যে আমরা রিসিভ করব, সেইটা টাইপও ডাবল হইতে হবে। দেন হচ্ছে আপনার মেথড ডেট এক্স প্যারামিটার। তো আমরা মেথডের মধ্যে প্যারামিটার পাঠাইতে পারি, যেমন হচ্ছে দেখেন এখানে ইন্ট স্কোয়ার স্কোয়ার ইন্ট আই, ইন্ট আই যখন পাঠালাম আমি আই এর মধ্যে বিভিন্ন ভ্যালু এখানে পাঠাই। ওকে। দেন হচ্ছে আমাদের বক্স বক্স ক্লাস এর ডায়মন্ড, এরপর হচ্ছে কনস্ট্রাক্টর, একটা ইম্পর্টেন্ট টপিক, যে কনস্ট্রাক্টর কিভাবে বিল্ড করে, কনস্ট্রাক্টর কি, ঠিক আছে। তো কনস্ট্রাক্টর আসলে কি, আমরা যখন একটা ক্লাস, এই যে একটা ক্লাস বক্স ক্লাসটাকে যখন ক্রিয়েট করতেছি, করার সঙ্গে সঙ্গে আমাদের বক্স ক্লাসের একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম এইটাই হচ্ছে মেইন। এটা হচ্ছে কি একটা স্পেশাল মেথড ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্ট। আমরা একটা অবজেক্ট যখন কনস্ট্রাক্ট করি তখন কনস্ট্রাক্টর দরকার হয়। অলওয়েজ মনে রাখবেন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের যে ক্লাসের নাম সেটা সেম নাম হইতে হবে, কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ থাকবে, ঠিক আছে। নো রিটার্ন টাইপ, নট ইভেন হোয়াইট টাইপও থাকবে না। ক্লাসের নামের সেম হইতে হবে, অটোমেটিক্যালি কল হোয়েন দ্য অবজেক্ট ইজ ক্রিয়েটেড। অবজেক্ট ক্রিয়েট করার সময় এটা অটোমেটিক্যালি কল হয়, ঠিক আছে। এটা কেন ইউজ করা হয় কি, এই জিনিসগুলো দেখবেন। দেন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, এখানে দেখেন বক্স ক্লাসের মধ্যে যে একটা কনস্ট্রাক্টর নিয়েছি এবং বাই ডিফল্ট আমি বক্সের কিছু ভ্যালু এখানে অ্যাসাইন করে দিই। যখনই হচ্ছে বক্সকে ক্রিয়েট করতেছি তখন এই যে যে ভ্যালুগুলো আমি অ্যাসাইন করলাম এই ভ্যালুগুলোই কিন্তু আপনার এখানে প্রিন্ট হয়ে গেল। দেখেন ফার্স্টে হচ্ছে কনস্ট্রাক্টিং বক্স প্রিন্ট হয়ে দেন হচ্ছে এই যে যেগুলো নিয়েছি এগুলো আপনার পরে বলি। এই দুইটাতে দেখেন যতবার আমি নিউ বক্স ক্রিয়েট করব ততবার হচ্ছে এইগুলা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, যে যে কনস্ট্রাক্টর হচ্ছে আপনার প্যারামিটার নিবে, ঠিক আছে। প্যারামিটার বলতে কি, কোনো আর্গুমেন্ট সে রিসিভ,
কল করা হবে, কোনো আর্গুমেন্ট রিসিভ। যেমন এইখানে দেখেন, এইখানে হচ্ছে ডাবল ডাব্লিউ ডাবল এইচ আর ডাবল ডি, এই তিনটাকে রিসিভ করতে, অর্থাৎ এই কনস্ট্রাক্টরকে যখন কল করা হবে তখন মাস্ট বি আমার এই ভ্যালুগুলোকে দিয়ে দিতে হবে। আর আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা ছিল ওখানে হচ্ছে আমাদের কোনো ভ্যালু দিতে হতো। তো আমরা যদি এখানে কোনো ভ্যালু না দিয়ে জাস্ট বক্স কনস্ট্রাক্টরটা এর আগে যেভাবে ক্রিয়েট করা হয়েছিল, এখানে আমরা কোনো ভ্যালু দেইনি, তার মানে এ কোনো প্যারামিটার নেয়নি বা কোনো আর্গুমেন্ট রিসিভ করেনি, মানে উইদাউট প্যারামিটার। আর এখানে হচ্ছে আমাদের প্যারামিটার। এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি, কিভাবে কাজ করে, এটার এক্সাম্পল এই জিনিসগুলো। আচ্ছা, এরপর হচ্ছে গুলো আছে, দেন হচ্ছে দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ডটা কখন ইউজ করা হয়, ধরেন এই জিনিসটা আপনারা দেখতেছি এর মধ্যেও অনেকে ভুল করছেন। তো দেখেন দিস, এই দিস বলতে বোঝানো হচ্ছে দিস ডট উইথ ইকুয়াল টু উইথ। এই উইথটা হচ্ছে এই যেটা যেটা আপনার প্যারামিটারে আসছে, এটা হচ্ছে এই উইথ। দিস ডট যখন উইথ দিব, তার মানে হচ্ছে সেইটা এই যে যে ক্লাসটা, সেই ক্লাসের যে ভেরিয়েবল যদি সেম নামে আপনার প্যারামিটারের মধ্যেও ভেরিয়েবল থাকে এবং হচ্ছে আপনার ক্লাসের মধ্যেও ভেরিয়েবল থাকে, তাহলে ক্লাসের ভেরিয়েবলটাকে ডিফাইন করার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ। এছাড়াও আপনার সাব ক্লাস সুপার ক্লাসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যে নিজের ক্লাসের ভেরিয়েবলকে কল করতে ইউজ করা হয়, ঠিক আছে, সেটা আলাদা ইস্যু। তো এখানে হচ্ছে আমাদের জাভার স্ক্যানার ক্লাস কিভাবে কাজ করে, প্রত্যেকটা কাজের নাম, মেথডটা কি কাজ করে, ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড, কে ইন্টিজার, কে লাইন, কে লং। এরপরে হচ্ছে আপনার এক্সাম্পল অফ স্ক্যানারের এক্সাম্পল, স্ক্যানার নেক্সট দিয়ে ইন্টিজার, নেক্সট দিয়ে হচ্ছে একটা স্ট্রিং নিচ্ছে, এসসি ডট হচ্ছে কি আমাদের ক্লাসের একটা অবজেক্ট, এবং মাস্ট বি কোনো কিছু যদি ইউজার ইনপুট নিতে বলা হয় তাই লিখছেন ইউটিল ডট, এটা একটু খেয়াল করবেন। দেন এরপরে হচ্ছে আপনার স্ট্যাক ক্লাসটা কিভাবে কাজ করে, বা এই যে জাভা পাওয়ার অফ ক্লাস, ক্লাসের মাধ্যমে এনক্যাপসুলেশন। এখানে যেমন দেখা যাচ্ছে যে আমাদের স্ট্যাক ক্লাসের মধ্যে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পাওয়ার অফ ক্লাস, এটার মাধ্যমে কিন্তু আমাদের এটা আমরা কমপ্লিট করি। ওকে, তো এই উদাহরণ দেন হচ্ছে ক্লাসের স্ট্রাকচার কি হবে সেটা আপনাদের একটু বলা আছে। তো আই গেস এখানে আর কারো প্রবলেম নাই, এন্ড এটা তো খুব ভালোভাবেই হচ্ছে আপনাদের দেখানো হয়েছিল। তো আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। লেকচারে এইটা আশা করি এখন আচ্ছা, এখানে হচ্ছে ক্লোজার লুক এট মেথডস এন্ড ক্লাসেস, আমরা আরো ভালোভাবে মেথড এবং ক্লাসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, দেখি তাহলে হচ্ছে আরো দেখুন, কাইন্ড অফ আগের যে লেকচারটা ওইটারই হচ্ছে একটু আপগ্রেড আর কি, ওভারলোডিংটা, ঠিক আছে, বা মেথড ওভারলোডিংটা কি আমাদের মাল্টিপল ইন দা উইথ দা multiple method in the same class with the same name but different parameter type, different parameter ধর অ্যাড দিচ্ছি, অ্যাড একটা মেথড, এটা ধর অ্যাড এখানে দিলেন হচ্ছে ইন্টিজার আই, ইন্টিজার জে, দেন আপনি আরেকটা মেথড লিখলেন সাথে নিচ্ছেন ডাবল এ, তাহলে দেখেন সেম নামে আপনি মাল্টিপল মেথড নিচ্ছেন এবং মাল্টিপল, তো এইটাকে, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, আচ্ছা মাঝে মাঝে আমার ভয়েস হচ্ছে একটু শুনতে পারেন, কারণ আমার
ওকে, আই গেস কিছুটা সলভ করছি। আচ্ছা, তো এটা হচ্ছে কিভাবে কাজ করে। তো জাভা হচ্ছে আপনার কি করে, জাভা হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। ধরেন আপনি মেথডটাকে যখন কল করছেন, তো যখন ইন্টিজার টাইপের দিবেন তখন হচ্ছে এই অ্যাড মেথডটা কল হবে। যখন হচ্ছে আপনি ডাবল টাইপের কোনো কিছু দিয়ে কল করবেন, ধরেন হচ্ছে অ্যাড মেথডটা কল করতেছেন, অ্যাড ধরেন 20, তখন হচ্ছে অ্যাড 20 কমা হচ্ছে 30, তখন হচ্ছে আপনার এই মেথডটা কল হবে, ঠিক আছে। আর যখন হচ্ছে আপনি অ্যাড 20.0 এন্ড হচ্ছে আপনি ধরেন 30, তো একটা ডাবল যেহেতু আছে, তো বাকিটাকেও ডাবলে কনভার্ট করে সে অটোমেটিক্যালি এটাকেই কল করবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে বেনিফিট গুলো কি সেটা দিবেন, একটা এক্সাম্পল দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আহ, তো এখানে হচ্ছে মেথড ওভারলোডিংটা কিভাবে কাজ করে। তো এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, যেমন হচ্ছে আপনার টেস্ট এ বি নিচ্ছে, একটা টেস্ট ডাবল এ নিচ্ছে, তো দুইটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, এরকম উদাহরণগুলো আসতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আপনার কনস্ট্রাক্টর, ও সরি, কনস্ট্রাক্টর কিভাবে ওভারলোড করে, ঠিক আছে। কনস্ট্রাক্টর যেমন এই যে দেখেন, আপনার বক্স একটা কনস্ট্রাক্টর আছে, আবার বক্স আর একটা কনস্ট্রাক্টর, এই যে আরেকটা, তো তিনটা সেম নামের কনস্ট্রাক্টর বাট তিনটা সেপারেট ভাবে কাজ করতেছে, তো এটাকেই বলে হচ্ছে আপনার কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো মেথড ওভারলোডিং ও যেভাবে কাজ করে, কনস্ট্রাক্টর ওভারলোডিং ও একইভাবেই কাজ করে। দেন হচ্ছে আহ আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আপনার এই যে অবজেক্ট অ্যাজ প্যারামিটার, এটা কিভাবে কাজ করতেছে, যে দেখেন এখানে আপনি এখানে দেখেন টেস্ট ও, মানে টেস্ট ও কে নিচ্ছেন, যে এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপ, এবং এই রিটার্ন করতেছে ট্রু বা ফলস, একটা বুলিয়ান টাইপের ডেটা রিটার্ন করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার একই রকম উদাহরণ এখানে দেওয়া আছে, যে দেখেন বক্স অবজেক্টটাকে এখানে রিসিভ করতেছে। দেন হচ্ছে আপনার পাসিং আর্গুমেন্ট ইন জাভা কিভাবে হচ্ছে পাস করে, এখানে হচ্ছে কল বাই ভ্যালু কি জিনিস, কল বাই রেফারেন্স কি জিনিস, কোনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আহ, যেমন কল বাই ভ্যালু হচ্ছে আপনার আর্গুমেন্ট কে কপি করতেছে, কপি করে কিভাবে আনতেছে। আর কল বাই রেফারেন্স কি করতেছে, যে এটা হচ্ছে ভ্যালু আনতেছে, কল বাই ভ্যালু হচ্ছে ভ্যালু আনতেছে, রেফারেন্স কি করতেছে, আমাদের যে রেফারেন্সটা দরকার ওইটাই আনতেছে। এটার আই গেস একটা সেপারেট ভিডিও দেওয়া আছে, এখানে হচ্ছে একদম পুরো ফর্মাল প্যারামিটার কাকে বলে, অ্যাকচুয়াল প্যারামিটার কাকে বলে, কোনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে মেনশন করা আছে। তো এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে আপনার কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্সটা কি, কোনটা কিভাবে হচ্ছে আপনার কাজ করতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখবেন, যে কল বাই ভ্যালু কি জিনিস, কল বাই রেফারেন্স কি জিনিস, কোনটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে একটা অবজেক্ট কিভাবে রিটার্ন করে, দেখেন এই যে টেস্ট অবজেক্ট রিটার্ন হচ্ছে টেম্পটা কোন টাইপের, টেস্ট টাইপেরই, তার মানে একটা অবজেক্টকে ডিরেক্টলি রিটার্ন করে দেওয়া যাচ্ছে। দেন হচ্ছে রিকারশনটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কিভাবে, রিকারশনটা আসলে কি, রিকারশনটা আমি আপনাদের ট্রেসিং করেও বুঝাইছিলাম যে রিকারশন কিভাবে কাজ করে। যেমন এই কোডটা যে দেওয়া আছে, এখানে মনে করেন আপনাদের ফ্যাক্টোরিয়াল 3 বের করতে বলছে, আপনি ফার্স্টে কি করবেন, আপনাদের এইটার জন্য হচ্ছে ওই যে আপনার জেলিওট আছে, জেলিওটটাকে ইউজ করতে পারেন, অনলাইনে সার্চ দিলেই পাবেন জেলিওট কিভাবে কাজ করে। জেলিওটের মাধ্যমে হচ্ছে আপনারা সিমুলেট করেও দেখতে পারেন। আচ্ছা, তো এইখানে হচ্ছে কিভাবে কাজ করতেছে, আপনি এখানে ফার্স্টেই কি করবেন, যে ক্লাস ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল ক্লাস, এবং এইটা হচ্ছে আপনার রানার ক্লাস, তাহলে রান করবে এখান থেকে। তাহলে ফ্যাক্টোরিয়াল এফ যখনই কল করা হয়েছে, তার মানে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল ক্লাসের কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তাহলে ফ্যাক্টোরিয়াল ক্লাসে যখনই একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আপনি ফ্যাক্টোরিয়াল ক্লাসে চলে আসবেন, এসে দেখবেন যে এখানে হচ্ছে ইন্ট এন, তার মানে কি করবেন, আপনি এন নামে হচ্ছে একটা ভেরিয়েবল নেবেন। এবার আপনি এন এর ভ্যালু গুলো হচ্ছে এখানে বসাবেন, এখানে আমাদের আর কোনো কিছু লাগতেছে না। তাহলে ইনিশিয়ালি যখন কল করতেছে ফ্যাক্টকে, তখন এন এর ভ্যালু কত আছে, এন এর ভ্যালু 3 আছে। তাহলে এন এর ভ্যালু যদি 3 থাকে, তাহলে হচ্ছে এখান থেকে কি হবে, এখান থেকে এসে আবার সে চেক করবে, এখানে 3 আসছে, 3 আসার পরে দেন কি করতেছে, ইন্ট ফ্যাক্ট এন, এন এর ভ্যালু এখন কত হচ্ছে 3, তাহলে ইন্ট রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল আছে, তাহলে আপনি এখানে রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল দিবেন। দেন হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যে আপনি কি বসাবেন, রেজাল্ট ভেরিয়েবলটার মধ্যে আপাতত আছে কত, 0। আচ্ছা, এখানেও ফার্স্টে এন এর মধ্যে ছিল 0, এখন হচ্ছে কি হয়েছে, চেক করতেছে এন কি ওয়ান এর সমান কিনা। তো
এন চেঞ্জ হয়ে কত হয়েছে, 3 হয়েছে যখন কল হলো। এন কি 1 এর সমান, সমান না, তার মানে এই কন্ডিশন ট্রু না। তাহলে এটা যদি ট্রু না হয় তাহলে কি করবে, সে তার কন্ডিশনটা যখন ট্রু না হবে তখন কি, যদি ফলস হয় তাহলে ফলস এর মধ্যে ঢুকবে। এখানে দেখেন কোডটা কিন্তু ওইভাবেই দেওয়া যে রিটার্ন অন যদি হচ্ছে ট্রু হয় তাহলে রিটার্ন অন, ইফ ট্রু দেন হচ্ছে রিটার্ন অন, যদি ফলস হয় তাহলে রেজাল্ট ইকুয়াল টু কত হবে, রেজাল্টের ভ্যালু কত হচ্ছে ফ্যাক্ট এন মাইনাস ওয়ান ইন্টু এত। তার মানে রেজাল্টের ভ্যালু এটা কেটে গেল, এখানে বসেছে কত, ফ্যাক্ট এন মাইনাস ওয়ান মানে কত, ফ্যাক্ট টু, এখান থেকে কল হয়েছে, ইন্টু এন এর ভ্যালু এখন কত হচ্ছে 3, এটা কল হয়েছে। এটা যখনই কল হয়েছে, এটা কার জন্য ছিল, এটা ছিল হচ্ছে ফ্যাক্ট 3 এর জন্য। তাহলে ফ্যাক্ট টু যখনই কল হয়েছে এখানে, ফ্যাক্ট টু ফ্যাক্ট টু যখনই কল হবে তখন এন ইকুয়াল টু ফার্স্টে ছিল 0, এইটা কেটে যে হয়ে যাবে কত, 2। এবং এখানেও রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আসবে, যেহেতু যে কল হয়েছে। এবং দেখেন এই রেজাল্ট ভেরিয়েবলটা কোথায় ইনিশিয়ালাইজ করা হচ্ছে, প্রত্যেকটা মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করা হচ্ছে। তার মানে রেজাল্টের ভ্যালু এখন কত হবে, 0। দেন হচ্ছে রেজাল্টের ভ্যালু যখন 0 হবে সে আবার চেক করতেছে এখানে এসে, এন এর ভ্যালু কি 1 না, 1 না, দেন তাহলে কি করবে, রেজাল্টের ভ্যালু আবার হচ্ছে এটা কেটে যায় তখন কি হবে, ফ্যাক্ট 1 ইন্টু এন, এন এর ভ্যালু কত, 2। ঠিক আছে, এইভাবে পরপর যাবে, পরপর যাইতে যাইতে যখন দেখেন এই পর্যন্ত আসলো, তাহলে এখানে আবার দেখি আমি ফ্যাক্ট ওয়ানটাকে কল করে, আমি দেখাই দিচ্ছি, আগেও যদিও দেখাই দিচ্ছি। তো এখানে যখন হচ্ছে আপনার ফ্যাক্ট ওয়ানটাকে কল করলো, ফ্যাক্ট ওয়ানটাকে কল করলে এখন হচ্ছে এন ইকুয়াল টু 0 কেটে যে 1 হবে, রেজাল্টের ভ্যালু যখন 1, তার মানে কি রেজাল্টের ভ্যালু পর্যন্তই আসবেন রিটার্ন 1, তাহলে রিটার্ন 1 করে কোথায় রিটার্ন 1 হবে, এখানে রিটার্ন 1 হবে। তার মানে এইটা কেটে যাবে, এইটা কেটে যে এখানে বসবে কত, 1, 1 ইন্টু 2, তার মানে রেজাল্টের ভ্যালু এখানে কত হয়েছে, টোটালটা কেটে যে এখানে ভ্যালু হবে হচ্ছে রেজাল্টের ভ্যালু 2। এবং রেজাল্টের ভ্যালু যখন 2 পেয়েছি, এই 2টা কোথায় রিটার্ন হয়ে যাবে, এই ফ্যাক্ট 2 যেখান থেকে কল হয়েছিল, দেখেন এই যে রিটার্ন রেজাল্টটা এখান থেকে কল হয়ে যাবে। এইটা কেটে যে এখানে বসবে আবার 2, 3 দুগুণ 6, রেজাল্টের ভ্যালু এখন কত, সব কেটে যে হবে 6। দেন হচ্ছে ফ্যাক্ট 3 যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার রিটার্ন করতে থেকে রেজাল্ট 6, অর্থাৎ এই ফ্যাক্ট 3 ভ্যালুটা 6 আসবে। ঠিক আছে, এবং আউটপুটটা কিভাবে দেওয়া আছে এটা দেখবেন, রিকার্শন কি জিনিস সেটা দেখবেন। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তাহলে ওই একইভাবে করবেন, আমি আগেরটাও যেরকম দেখালাম একইভাবে এখানে যখনই ক্লাস ক্রিয়েট হয়েছে তাহলে ভ্যালুস নামে একটা অ্যারে নিবেন, তারপর হচ্ছে আপনার কোনটা, এই যে নিউ ইন্ট এই অ্যারে নিল, দেন হচ্ছে এখানে আবার চেক করবেন যে রিটার্ন করতে বলছে, এখানে একটা ইন্ট নিছে, তাহলে আই এর ভ্যালুটা আপনি কত আছে একইভাবে দেখাইলেন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল ইন জাভা। আচ্ছা, জাভাতে কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল করা হয় এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমার অ্যাক্সেস মডিফায়ার আমরা অলরেডি মিড টার্মের আগেও পড়ছি। তারপর যে প্রাইভেট পাবলিক নাকি প্রাইভেট, দেন হচ্ছে প্রোটেক্টেড নামে একটা জিনিস আপনাদের দেখাইছিলাম ক্লাসে। আচ্ছা, তো এক্সাম্পল গুলো আমি আর অত ইয়ে করে যাচ্ছি না যে কিভাবে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, যদি কেউ কিছু না বুঝেন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, বা কেউ কিছু যদি না বুঝেন, দরকার হলে হচ্ছে আপনাদের পরীক্ষার আগের দিন যদি আপনাদের মনে হয় যে আপনি বুঝতেছেন না, আমাকে একটু আগের থেকে বলবেন। যদি না বুঝেন তাহলে হচ্ছে সেভাবে আপনাদের সঙ্গে একটা অনলাইনে ক্লাসের অ্যারেঞ্জ করা যাইতে পারে। যদি না বুঝেন সিআর এর মাধ্যমে আমাকে জানাবেন বা ডিসকর্ডে মেসেজ দিবেন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্ট্যাটিক। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে স্ট্যাটিকটা কি, কিভাবে কাজ করে, যেমন হচ্ছে স্ট্যাটিক মেথড ডিরেক্টলি কল করে, স্ট্যাটিক ব্লক গুলাকে কিভাবে কল করা হয়, এখানে সবকিছুই আছে আর কি। এই ডেফিনেশনটাও তো ইয়ে করতেছি না, এখানে দেখেন স্ট্যাটিকটাকে কোথায় কল করা হয়, স্ট্যাটিকটাকে কল করা হয় অলওয়েজ ক্লাসের মধ্যে, যে কোনো মেথডের আগে। ঠিক আছে, যদি কোথাও হচ্ছে স্ট্যাটিককে কল করা হয় তাহলে আপনি সব জায়গা থেকে স্ট্যাটিককে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ যেখান থেকে চেঞ্জ করেন না কেন, কোনো মেথডের মধ্যে চেঞ্জ করেন বা মেথডের বাইরে চেঞ্জ করেন, দেখেন এখানে দেওয়া আছে আমাদের স্ট্যাটিক বি কে এর সঙ্গে গুণ করতেছে, দেন হচ্ছে যেখানে যেটাকেই পাঠাচ্ছে না কেন, আপনার ফাইনালি দেখেন রেজাল্ট গুলোকে চেক করলেই বুঝতে পারবেন যে আমার এইগুলো কিন্তু স্ট্যাটিক ভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে স্ট্যাটিক বলতে আপনি আপনার ক্লাসের যে কোনো জায়গা থেকে হচ্ছে ইয়ে করবেন। দেখেন আউটসাইড অফ দ্য ক্লাস ইন হুইচ দে আর ডিফাইন্ড স্ট্যাটিক মেথডস অ্যান্ড ভেরিয়েবল ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি অবজেক্ট। ঠিক আছে, মানে যে কোনো অবজেক্ট থেকে ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে কল করা যায়। আচ্ছা, তো এখানে এই যে আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখেন এ বি, তো এ বির ভ্যালু যদি আমি এখান থেকেও চেঞ্জ করি, এখানে প্রিন্ট করলাম, দেন হচ্ছে দেখেন এখান থেকে কল মি করার মাধ্যমে এটাকে কল করে ইয়ে করলাম,
তো যেখানেই যেটা করি না কেন আমি স্ট্যাটিককে যে কোনো জায়গা থেকে দেখেন এই যে ইয়েটা এর মধ্যে কিন্তু আমার এইগুলো নাই, বাট আমি এখানে কল মির মাধ্যমে এটাকে কল করলাম, কিন্তু আমার এটাও কল হয়ে গেল। এবং দেখেন এইখানে যে আপনার বি কে কল করতেছি, দেখেন আমি কিন্তু এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি। এটা আপনার এই যে মেথড গুলো স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক ভেরিয়েবল কোনো অবজেক্ট ক্রিয়েট না করে ডিরেক্টলি হচ্ছে অন্য ক্লাসেরটাকে আমরা অ্যাক্সেস করতে পারি যদি আমাদের সেম ডিরেক্টরিতে থাকে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ফাইনাল ইন জাভা, ফাইনাল ভেরিয়েবলটা কি কাজ করে, কিভাবে কাজ করে, যেমন ফাইনাল মেথড যদি আমরা করে দিই সেটাকে কোনো চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এখানে আমাদের কোনো এরর আসে কিনা এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে নেস্টেড এন্ড ইনার ক্লাস, এটা আমাদের কিভাবে হচ্ছে একটা নেস্টেড ক্লাসকে আমরা লিখতে পারি, একটা ক্লাসের মধ্যে কিভাবে আরেকটা ক্লাস থাকতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো বলা আছে, যেমন এখানে এখানে দেখেন আউটার ক্লাস আছে, দেন হচ্ছে ইনার ক্লাস আছে, তাহলে কোন ক্লাসটা কিভাবে কাজ করতেছে এটা আমরা এখান থেকে দেখতে পারি। এন্ড এটারও মনে হয় একটা ভিডিও দেওয়া আছে এই লেকচারের, আপনারা দেখে নিন। আচ্ছা, দেন হচ্ছে আমরা লেকচার 10-এ যাই, ইনহেরিটেন্স। আসলে প্রত্যেকটা লেকচারই অনেক বড়, তো আমি একটু মানে আবারও বলতেছি যে আমি খুব দ্রুত যাচ্ছি, কারো বুঝতে কোথাও সমস্যা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স ইন জাভা, জাভা ইনহেরিটেন্স কি জিনিস, কেন কেন ইনহেরিটেন্স ব্যবহার করা, ইনহেরিটেন্স কি সেটা ইয়ে করবেন, ভালোভাবে পড়বেন। যেমন দেখেন ইনহেরিটেন্স বলতে এখানে ধরেন হচ্ছে এ একটা ক্লাস, এ ক্লাস দুইটা সাব ক্লাস বি এবং সি। তো বি এর মধ্যে কিছু মেথড আছে, আবার এর মধ্যে কিছু মেথড আছে, তো বি তে থাকাকালীন এর মেথড গুলোকে সে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এরকমই যে প্রত্যেকটা চাইল্ড ক্লাস তার সুপার ক্লাস, এটাকে বলে চাইল্ড ক্লাস, এটাকে বলে সুপার ক্লাস, চাইল্ড ক্লাস তার সুপার ক্লাসের ম্যাটেরিয়ালস কে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে ইনহেরিটেন্স ইউজ করা হয় সেটা বলা আছে, দেন এর সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স জাস্ট হচ্ছে কি করা হয়, এক্সটেন্ড কিওয়ার্ডটার মাধ্যমে কোনো ক্লাসকে ইনহেরিট করা হয়। এই যে এ থেকে যে বি তৈরি করছিলাম, তার মানে বি ক্লাসটা আপনার এইটা থাকে পাবলিক ক্লাস এ, ঠিক আছে, এইটা একটা ক্লাস। দেন আপনি বি ক্লাস থেকে এ ক্লাসকে হচ্ছে ইনহেরিট করবেন, তাহলে হচ্ছে কিভাবে করবেন, পাবলিক ক্লাস বি এক্সটেন্ডস এ, বেস ক্লাস বলতে হচ্ছে বলা হচ্ছে এখানে সুপার ক্লাস, এখানে সুপার ক্লাসের নামটা বলা হয়, ঠিক আছে। এখানে হচ্ছে এটা মানে কেন আমাদের ইনহেরিটেন্সটা দরকার, ঠিক আছে। যে আমাদের কোড রিইউজিবিলিটি, দেন মেথডস ওভাররাইডিং, অ্যাবস্ট্রাকশনস, এইসব কারণে দরকার। দেন হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমাদের কি কি টার্মস গুলো আমাদের দরকার হয়, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। এখানে আমাদের এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ক্লাস এ ক্লাস বি, দেখেন বি ক্লাস এক্সটেন্ড করতেছে এ কে, এবার ইন্ট কে, ইন্ট কে টা কোথায় বি ক্লাসে আছে, বাট এখানে দেখেন আই জে কে তিনটাকে অ্যাক্সেস
আচ্ছা, আই গেস মাঝখানে মনে হয় একটু সাউন্ড অফ হয়ে গেছিল। আমি যেটা বলতেছিলাম আরকি, যে আপনারা ক্লাস মানে আপনারা এই যে ইয়েগুলা আরকি, যে আপনার কোডগুলা আপনারা নিজেরা হাতে লিখেন। খাতায় লিখেন, অথবা আপনি যে খাতায় লিখে তো কম্পাইল করতে পারবেন না। আপনারা অনলাইন কোনো কম্পাইলারে অথবা আপনাদের যে VS কোড বা নেটবিনস আছে সেখানে আপনি কোডগুলা লিখেন। তাহলে হচ্ছে আপনি পরীক্ষাতে ভালো ইয়ে করতে পারবেন আরকি, কোড লিখতে পারবেন। ঠিক আছে? ক্লাসেও বারবার বলছি যে আমাদের এই যে কোর্স, এই কোর্সে কিন্তু আমাদের কোড লিখতে পারাটা, আমি একটা প্রোগ্রাম লিখতে পারি, এটাই কিন্তু আমাদের কাছে মেইন ব্যাপারে, যে যেকোনো একটা প্রবলেম দিলে প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি কিনা, এটা হচ্ছে মেইনলি আমাদের শেখার বিষয় এখানে। কারণ আপনারা কিন্তু সবাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 করছেন, বা মানে C++ করছেন, বা সি করছেন। তো বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি, বাট আমরা এটা দিয়ে কোনো প্রবলেম সলভ করতে পারি কিনা এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে হচ্ছে ফোকাস করবেন আরকি। এখানেই হোক, মানে পরীক্ষার জন্য হোক বা আপনার ইন ফিউচারে হোক। আচ্ছা। তো এখানেও দেখেন এই যে সুপার.আই, তো সুপার.আই দিয়ে মেইনলি সুপার ক্লাসের আই কে কল করা হচ্ছে। দেন হচ্ছে আপনাদের মাল্টি লেভেল হায়ারার্কি বলতে দেখেন এইখানে হচ্ছে আ এটা আপনাকে আরেকটু সহজ উদাহরণ দিই। এখানে বক্সের উদাহরণ দেওয়া আছে, আমি ক্লাসেও দিয়েছিলাম। A, B, C, D, E, মনে করেন এটা হচ্ছে ডি ক্লাসের, দেন সি ক্লাসের ধরে করেন এফ। আচ্ছা, তো এই যে ইয়েটা এ ক্লাসে সাব ক্লাস বি, তো এই এ ক্লাস যে লেভেলে আছে, বি ক্লাসটা তার চাইল্ড লেভেলে রয়েছে, এবং বি ক্লাসের থেকে ডি এবং ই দুইটাই সেম চাইল্ড লেভেলে রয়েছে। অর্থাৎ দেখেন, এ বি সি তিনটা ক্লাস, এবং সি ক্যান বি এ সাব ক্লাস অফ বি হুইচ ইজ এ সাব ক্লাস অফ এ, when this type of situation occurs is subclass inherit all the ফাউন্ড ইন অল অফ ইটস সুপার ক্লাস। মানে কি, আপনার এই যে ডি থেকে কিন্তু বির যে অবজেক্ট গুলা বা বির যে মেথড গুলা, সেটাকেও যেভাবে ইনহেরিট করতে পারবে বি, সে একইভাবে কিন্তু আপনার এ থেকেও ইনহেরিট করতে পারবে। আপনাদের এটাকে বলা হচ্ছে মেইনলি যে ইনহেরিটেন্স, বা আপনার যে একটা ইয়ের আপনাদের একটা এক্সাম্পল দিছিলাম পলিমরফিজম ইজ, সরি এক্সাম্পল না, অ্যাসাইনমেন্ট দিছিলাম পলিমরফিজম ইজ ফান। তো ওইটা যদি কেউ নিজের হাতে করেন তাহলে যেকোনো কোডও লিখতে পারবেন, বা কোডের মধ্যে যেকোনো এরর হোক বা যেকোনো কিছু হোক আপনারা সহজেই খুঁজে বের করতে পারবেন। আচ্ছা। তো এখানে এই মানে কোডটার আর কি উদাহরণ দেওয়া রয়েছে, একটাই কোড আর কি, কয়েকটা পার্টে আপনারা এই কোডগুলোকে লিখবেন, নিজেরা লিখবেন, লিখে কোডগুলোকে রান করে দেখবেন। আর সবই আপনাদের বইতেই আছে, বইটাও হচ্ছে পড়বেন। আচ্ছা, আপনার কনস্ট্রাক্টর কখন এক্সিকিউট হয়, দেখেন এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। আপনার এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ৩ টা ক্লাস আছে, এবং দেখেন এইখানে যখন সি ক্লাসের অবজেক্টকে ক্রিয়েট করা হইছে, অটোমেটিক্যালি কি হইছে, আপনার এই কনস্ট্রাক্টরে কল হইছে। তো দেখেন অলওয়েজ যখন হচ্ছে আপনার সুপার মানে সাব ক্লাস, সুপার ক্লাস বা হায়ারার্কিক্যাল অর্ডার আসে, অটোমেটিক্যালি এইখানে একটা কল হয় সুপার। তো সুপার যখন কল হবে তখন হচ্ছে বি কে কল করবে, বাট বি এর কলের আগে এইখানেও অটোমেটিক্যালি সুপার আগে কল হয়, দেন হচ্ছে বি কল হয়। তার মানে কি এ, তার মানে কি ফার্স্টে হচ্ছে আপনার এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে, অর্থাৎ ইনসাইড এ, দেন ইনসাইড বি, দেন ইনসাইড সিস কনস্ট্রাক্টর, এটা প্রিন্ট হবে। দেখেন আউটপুটটাও সেইভাবেই আসছে। অর্থাৎ আপনি যখন কোনো চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি তার সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়। ঠিক আছে, এটাই এর মধ্যে মানে লেখা রয়েছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং কি, দেখেন ইন এ হায়ারার্কি হোয়েন এ মেথড ইন এ সাব ক্লাস হ্যাজ দ্য সেম নেম and same signature as the method in the super class. তো এটা ইম্পর্টেন্ট। কেমন, যে আপনার একটা এ ক্লাসের মধ্যে দেখেন এই কনস্ট্রাক্টরটা রয়েছে, এবং ভয়েড শো নামে একটা মেথড আমাদের কাছে আছে। আবার বি ক্লাসের মধ্যেও দেখেন ভয়েড শো নামে একটা মেথড আমাদের কাছে আছে। তাহলে আমার অলরেডি এই শো মেথডটা আমার রয়েছে হচ্ছে আমার এ ক্লাসের মধ্যে, সেম নামে আমি আবার বি ক্লাস, যেটা হচ্ছে এ ক্লাসের সাব ক্লাস, তার মধ্যে একটা মেথড আমি ক্রিয়েট করলাম। তো এইটাকেই বলা হয় হচ্ছে আপনার মেথড ওভাররাইডিং। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ফর্মালি লেখা আছে ওভাররাইডিং কি জিনিস। আচ্ছা, তো এখানে এই যে আউটপুটটা কি আসছে, সেটাই দেখেন, এই যে আউটপুটটা হচ্ছে আপনার এইটা। এবং অলওয়েজ কি করবে, চাইল্ড ক্লাস আগে দেখবে যে আমার নিজের কাছে সেম নামের মেথড আছে কিনা। যদি সেম নামের থাকে তাহলে সে সুপার ক্লাসেরটা কল করবে না, সে শুধু নিজেরটা কল করবে। এখানে নিজেরটা কি আছে, কে। তো দেখেন যার জন্য আউটপুট কিন্তু K3 আসছে। বাট যদি হচ্ছে এর ইয়ে না থাকতো আর কি, এই মেথডটা যদি এখানে না থাকতো তাহলে হচ্ছে আমার
এই যে আই এন্ড জে এন্ড এই যে আই যে ভ্যালুটা, সেটা আই যে ভ্যালুটা ইনসার্ট করা হতো সেটাই দিত। দেন হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিং, এই যে একইভাবে এই জিনিসের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন ওই উপরের মেথডটাকে কল করার জন্য আমরা এখানে দেখেন একটা কিওয়ার্ড ইউজ করছি সুপার ডট শো। এইটা যখন কল করা হয়েছে সেটা কোন ক্লাসকে কল করবে, সেটা তো সুপার ক্লাস, অর্থাৎ এ ক্লাসের মধ্যে যে শো সেটাকে, যার জন্য এখানে দেখেন এইটা আগে প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে আপনার এটাকে প্রিন্ট করছে। ঠিক আছে। আচ্ছা, ডাইনামিক মেথড ডিসপাস, এই জিনিসটা আপনাদের ক্লাসে অনেক টাইম নিয়ে দেখানো হয়েছে, এটা দেখতে একটু মোটামুটি ইয়ে লাগে। তো এখানে হচ্ছে মেইনলি কি করা হয়েছে, ডাইনামিক মেথড ডিসপাস বলতে বলা হয় যে আপনার জাভা হচ্ছে অটোমেটিক্যালি আপনি কোনটাকে কল করতেছেন, কোন ক্লাসেরটাকে কল করতেছেন সেটাকে সে নিয়ে নেয়। যেমন কি দেখেন এইখানে হচ্ছে এ এর মধ্যে কি রাখছে, এ ক্লাসের অবজেক্ট, বি এর মধ্যে বি ক্লাসের অবজেক্ট এবং স্মল সি এর মধ্যে সি ক্লাসের একটা অবজেক্টকে রাখছে, নো প্রবলেম। এবার দেখেন এখানে কি করছে, এ আর, তার মানে কি এ ক্লাসের আর নামে একটা অবজেক্ট তৈরি করছে, অবটেইন রেফারেন্স টাইপ। এবার আর এর মধ্যে এ কে রাখছে, এ অ্যাকচুয়ালি কি ছিল, এ ক্লাসের অবজেক্ট ছিল। এবার আর ডট কলমি, দেখেন কলমি মেথডটা সবার মধ্যে আছে এবং সবাই বলতেছে আমি এর মধ্যে নাকি বি এর মধ্যে নাকি সি এর মধ্যে, মানে এটা আউটপুট দিচ্ছে। তো আর ডট কলমিকে যখন কল করা হচ্ছে সে অ্যাকচুয়ালি কি করতেছে, যে আরটা কোন ক্লাসের অ্যাকচুয়াল অবজেক্ট, এ ক্লাস, তাহলে ডাইনামিক্যালি সে চিনে নিল যে এ ক্লাসের অবজেক্ট যেহেতু রাখা হয়েছে তাহলে এ কেই আমি কল করব। বি ক্লাসের অবজেক্টকে আমি আর এর মধ্যে রাখছি, কিন্তু আর অ্যাকচুয়ালি কার, এ ক্লাসের অবজেক্ট। তাইলে এইটা আমার এর পাত্র, যার মধ্যে আমি রাখতেছি বি কে, ও চিনে নিবে যে এটা বি কেই রাখা হয়েছে, যার জন্য ও বি কে প্রিন্ট করবে। অর্থাৎ আপনার যে ক্লাসের অবজেক্টই হোক না কেন, যে ক্লাসের মধ্যে রাখি না কেন, অ্যাকচুয়ালি সে কোন ক্লাসের অবজেক্ট এইটা জাভা নিজে খুঁজে নেয়। এটাকেই বলা হচ্ছে ডাইনামিক মেথড ডিসপাস। ঠিক আছে, এটাই বলা আছে এই মেকানিজম হোয়ার দ্য কল টু অ্যান ওভাররিডেন মেথড ইজ ডিটেক্টেড এন্ড এট রান টাইম, এটা কিন্তু রান টাইমে ডিটেক্ট করে, নট কম্পাইল টাইম। এটাই হচ্ছে আপনার ডাইনামিক মেথড ডিসপাস। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কেন ওভাররাইডিং মেথড ইউজ করি, কারণ কি আমাদের যখন ধরেন আমাদের সুপার ক্লাসের যেভাবে মেথডটা লেখা আছে আমি আমার সাব ক্লাসে সেইভাবে কাজ করাইতে চাচ্ছি না, এই জন্য করতে পারি। আমাদের পলিমরফিজম এলো করে এই জন্য করতে পারি। অন ইন্টারফেস মাল্টিপল মেথড, একটা ইন্টারফেস থেকে মাল্টিপল মেথড বানানোর জন্য করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু ওভাররিডেন মেথডের হচ্ছে এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো ওভাররিডেন মেথড কিভাবে কাজ করতেছে না করতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে আছে, একটু দেখে নিয়েন আর কি। দেন হচ্ছে আমাদের ওভাররিডেন মেথডের কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। দেন হচ্ছে মেথড ওভারলোডিং এবং ওভার রাইডিং আসলে কোনটা কিভাবে কাজ করে ইন ডিটেলস এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে কি, যে ক্লাসের শুধু মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের শুধু একটা স্ট্রাকচার থাকে, বাট সেটার মধ্যে ইন ডিটেলসে লেখা থাকে না। যেমন দেখেন আমরা যখন অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস ক্রিয়েট করছি এবং সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দেখেন এই সাউন্ড, এবং দেখেন এই যে মেথডটা পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড অ্যানিমাল সাউন্ড একটা মেথড লিখছি, এই মেথডের কিন্তু কোনো বডি নেই। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি যে মেথডের কোনো বডি নেই, যে দেখেন ডাজ নট হ্যাভ এ বডি। ঠিক আছে। এবং আমরা পরবর্তীতে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যখন কোথাও এক্সটেন্ড করব তখন হচ্ছে আমার এই যে যেটার কোনো বডি লিখিনি, তখন আমি সেখানে এই বডিটাকে লিখে দিব। এটা আপনাদের উদাহরণ দিয়েছিলাম, মনে করেন যে আপনার একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করছেন, তো একটা স্টুডেন্টের কি কি প্রপার্টি থাকতে পারে, সেই প্রপার্টিগুলো যখন হচ্ছে আপনার ইয়ে করবে আর কি, আপনার ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্টকে ভর্তি করবে সেই প্রপার্টিগুলো যেন মাস্ট বি থাকে, সেটাকে এনশিওর করার জন্য হচ্ছে এটা এইভাবে লেখা। এবং ধরেন আপনি সিএস তে ভর্তি হয়েছেন, আপনার এক ফ্রেন্ড ট্রিপলিতে ভর্তি হয়েছে, তাহলে এক একজনের জন্য সেটা এক একভাবে অ্যাক্ট করবে। বা এইখানে যেমন পিগ একভাবে সাউন্ড করবে, আবার মনে করেন অন্য একটা প্রাণী আছে সেটা একভাবে সাউন্ড করবে, তো কে কিভাবে সাউন্ড করবে সেই সাউন্ডটাকে হচ্ছে আলাদাভাবে চেনার জন্য হচ্ছে মেইনলি অ্যাবস্ট্রাক্ট ক্লাস গুলাকে বা অ্যাবস্ট্রাক্ট মেথড গুলাকে লেখা হয়। ঠিক আছে। দেন হচ্ছে ফাইনালটা কি করা, মানে ফাইনাল কেন ইউজ করা হয়, ফাইনাল হচ্ছে আপনার ক্যান বি ইউজ টু ক্রিয়েট দ্য ইকুইভ্যালেন্ট অফ এ নেম কনস্ট্রাক্টর, প্রিভেন্ট ওভাররাইডিং ইয়ে করতে। এবং হচ্ছে এখানে কি করছে, যে ফাইনাল যাকে করছে এখানে একটা এরর আসবে, কারণ কি এইটাকে ফাইনাল করা, অর্থাৎ যা করা আছে আপনি সেটাকে আর ওভাররাইড করতে পারবেন না। ঠিক আছে।
আচ্ছা, দেন হচ্ছে আপনার ইনহেরিটেন্স কে প্রিভেন্ট করতেছে। ফাইনাল ক্লাসের আপনি কোনো সাব ক্লাস তৈরি করতে পারবেন না, ঠিক আছে। ঠিক একইভাবে হচ্ছে দ্য অবজেক্ট ক্লাস। অবজেক্ট ক্লাসটা আসলে কি, এখানে হচ্ছে ইন ডিটেলস এ লেখা আছে যে অবজেক্ট ক্লাসটা হচ্ছে জাভার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে। অল ক্লাসেস ইন জাভা আর দ্য সাব ক্লাস অফ অবজেক্ট ক্লাস, ঠিক আছে। মানে আমরা যে ক্লাসে লিখি এ বি সি ডি এক্স ওয়াই জি, যে কোনো নামে যে কোনো ক্লাসে আমরা ক্রিয়েট করি না কেন, সেটা হচ্ছে আমাদের মেইনলি অবজেক্ট ক্লাস থেকে আসে। এবং অবজেক্ট ক্লাসের মধ্যে আমাদের কিছু মেথড হচ্ছে এখানে লিখে দেওয়া রয়েছে কিভাবে কাজ করতেছে না করতেছে, ঠিক আছে, এটাই। ওকে, আমি অনেক দ্রুত যাচ্ছি, আপনাদের আবারও বলতেছি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, এন্ড হচ্ছে এটা আমাদের ফাইনাল টপিক যে আমাদের ইন্টারফেস এবং এক্সেপশন এটা কি বা কিভাবে হ্যান্ডেল করে, ঠিক আছে। সেইটা ফার্স্টে হচ্ছে আমরা আসি ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্টের মতো। যে আমরা অ্যাবস্ট্রাক্টে যেমন দেখলাম যে ওখানে হচ্ছে আমার কোনো মানে যাতে আমরা অন্য জায়গাগুলোতে যে আমাদের কোনো মেথড ইয়ে করতে না পারি বা অন্য আমরা যখন সাব ক্লাস তৈরি করতেছি তখন যাতে ইউজ করতে পারি। তাই ইন্টারফেসটা অনেকটা ওরকম যে আপনার একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করে দেয়। ইন্টারফেস ইজ এ ব্লুপ্রিন্ট ফর এ ক্লাস, মানে একটা ক্লাস কেমন হবে, ক্লাসের মধ্যে কি কি অপশন গুলো থাকবে। ধরেন আপনি একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করলেন, তাহলে একটা স্টুডেন্টের নাম থাকবে, তার ফোন নাম্বার থাকবে, দেন হচ্ছে তার ফ্যামিলি ডিটেলস থাকতে পারে। তো এই যে যে জিনিসগুলো থাকবে এই ব্লু প্রিন্টটা ক্রিয়েট করে দিবে একটা ইন্টারফেস। তো এখানে আরো বলা আছে ইন্টারফেস কি, এটা ভালোভাবে পড়বেন। দাঁড়ান আমি এর পরের যে ইয়েগুলা, যে ইন্টারফেস কি অনলি মেথড ডিক্লারেশন, নো মেথড বডি। দেন হচ্ছে আপনার মেথড বডি থাকে আপনার জাভা 8 বা তার থেকে পরের যে ভার্সনগুলো, ওখানে কিছু মেথড বডি আপনাকে ইউজ করতে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে এর কোনো কনস্ট্রাক্টর থাকে না, মানে আপনি ইন্টারফেস যে ক্লাসটা সেটার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। মানে ইন্টারফেস তো আসলে ক্লাস না, আপনি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি এটার কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, তার জন্য কনস্ট্রাক্টর লাগবে না। দেখেন এখানে কি করতেছে, ইন্টারফেস অ্যানিমাল ভয়েড মেক সাউন্ড। দেন হচ্ছে আপনার এটা দেখেন, এই যে মেক সাউন্ডটা যে লিখলো এটা কিন্তু কোনো বডি নাই, ঠিক আছে। এবং এই ইন্টারফেস অ্যানিমেল আপনি এটা যে করলাম, আপনি ধরেন অ্যানিমেল ডগ ইকুয়াল টু নিউ অ্যানিমেল, এটা কিন্তু আপনি লিখতে পারবেন না। কারণ কি, আপনার ইন্টারফেসের কোনো অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে ইমপ্লিমেন্টিং ইন্টারফেস। যেমন এখানে কি করছে, মেক সাউন্ড, এবং দেখেন এই যে ডগের এখানে একটা সাউন্ড দিছে। দেন হচ্ছে এটা কি করছে, ডগ ক্লাস, আপনি এখানে কি করছেন, ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছেন, আপনি কিন্তু ইন্টারফেস করেন। এবং আপনি যখন ইমপ্লিমেন্ট কিওয়ার্ডটা ইউজ করছেন তার মাধ্যমে কি এনিম্যাল, অর্থাৎ এনিম্যালকে যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তখন তার সাউন্ডের যে ফিচারটা সেটা আপনার মাস্ট বি অ্যাড করতে হবে। ওকে, দেন হচ্ছে ইন্টারফেস উইথ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, যেমন কি করছে, এনিম্যালকে একটা ডগে ইমপ্লিমেন্ট করছে, আবার কি ক্যাটেও ইমপ্লিমেন্ট করছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার আহ এখানে আপনার আছে ডিফল্ট এন্ড স্ট্যাটিক মেথডস। তো এই জিনিসগুলো আমরা আগেও দেখে আসছি যে স্ট্যাটিক মেথড কিভাবে কাজ করে, যেমন এই যে মেইন একটা স্ট্যাটিক মেথড, ঠিক আছে। ডিফল্টটা কিভাবে কাজ করতেছে, ডিফল্ট মেথড আর ইন্টারফেস টু হ্যাভ মেথডস ইমপ্লিমেন্টেশন। তো আমি ডিফল্ট কিওয়ার্ডটার মাধ্যমে আমি ইন্টারফেসের মধ্যে আমরা বলে আসছি, ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা কোনো মানে মেথডকে হচ্ছে ক্রিয়েট করি না, বাট আমি ডিফল্ট মানে আমি একটা ডিফল্ট ফিচার দিলাম যে আমার একটা গাড়ি যদি চালাইতে হয় আমার মাস্ট বি তাতে ব্রেক থাকতেই হবে। তাহলে আমি ডিফল্ট ভাবেই বলে দিলাম যে প্রত্যেকটা গাড়িতে ডিফল্ট একটা স্টপের ফিচার থাকতেই হবে, ঠিক আছে। সেটা এখানে বলা আছে যে ইন্টারফেসের মধ্যে এইভাবে হচ্ছে আপনি মেথডের বডিটা লিখতে পারেন আর কি ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে। দেন হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স উইথ ইন্টারফেস। তো এখানে দেখেন মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে করতেছে, এই যে ইমপ্লিমেন্ট করতেছে কি করতেছে, একটা এই দুইটা আলাদা আলাদা ইন্টারফেস, দুইটা আলাদা আলাদা ইন্টারফেসকে এরকম কমা অপারেটরের মাধ্যমে আপনার ইমপ্লিমেন্ট করা পসিবল, ঠিক আছে। এই এক্সাম্পল গুলো দেখবেন। দেন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে মেইনলি পার্থক্যগুলো কি, এই পার্থক্যগুলো ভালোভাবে দেখবেন যে আসলে কোনটা কি, কোনটা কোথায় দরকার, কেন কাজ করতেছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার ইন্টারফেসের কিছু এক্সাম্পল দেওয়া আছে যে ইন্টারফেস কি করতে, উদাহরণ দিয়ে বলা আছে যে অ্যানিমাল ইন্টারফেসটাকে দেখেন আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, বাট হচ্ছে আপনি যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকতেছে সেটাকে কিন্তু আপনার হচ্ছে এক্সটেন্ড করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনি কখন ইন্টারফেস ইউজ করবেন, যখন মাল্টিপল ক্লাস টু শেয়ার কমন বিহেভিয়ার। আমরা যেমন দেখলাম যে একটু আগে উদাহরণগুলো ছিল, হোয়েন ইউ নিড মাল্টিপল ইনহেরিটেন্স, হোয়েন ইউ ওয়ান্ট টু অ্যাচিভ লুজ কাপলিং ইন ইউর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা,
দেন হচ্ছে এটা ওকে সামারি, এখানে দেখেন এই যে ডিফল্ট এন্ড স্ট্যাটিক মেথড, এটা হচ্ছে জাভা 8 প্লাস এর ক্ষেত্রে অ্যালাউ করে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো ফার্স্ট অফ অল এক্সেপশন হ্যান্ডলিংটা কি? আপনার যে কোনো কোড আপনি লিখতেছেন, এরর আসে না? আপনার অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড বা এরকম টাইপের এরর আসে না? তো এররটা কেন আসতেছে, কি টাইপের এরর, এইটা যে এখানে হ্যান্ডেল করা, এটাকেই বলা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো এখানে হচ্ছে আপনার ফার্স্টে এক্সেপশনটাকে চেক করে, সরি, এখানে হচ্ছে বিভিন্ন টাইপ থাকে, একটা হচ্ছে কি চেকড এক্সেপশন, একটা আনচেকড, একটা হচ্ছে এরর। কোনটা আসতেছে সেটা বুঝতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনার কিছু উদাহরণ একটু পরেই দেখাবো। হোয়াট ইজ এ জাভা এক্সেপশন? জাভার মধ্যে এক্সেপশনটা কি? এক্সেপশন ইজ এন অবজেক্ট দ্যাট রিপ্রেজেন্ট অ্যান এরর কন্ডিশন। মানে আপনার কি, আপনার এক্সেপশন যেটা, সেই এক্সেপশন ক্লাসের মধ্যে তার ডিটেলস লেখা আছে, এবং কোন টাইপের এররটা আসছে সেই এক্সেপশন ক্লাসটা সেটা আপনাকে জানাই দিবে। এই প্রত্যেকটাই হচ্ছে থ্রোয়েবল ক্লাসের আন্ডারেই রয়েছে আপনার এক্সেপশন এবং এরর। আপনার এক্সেপশন হচ্ছে নাকি এরর হচ্ছে সেটা দেখাবে, এবং হচ্ছে এক্সেপশনের মধ্যে আবার সেটাকে ইনহেরিট করতেছে। রান টাইম এক্সেপশন হচ্ছে তার চাইল্ড ক্লাস, এবং এইখানে ইন ডিটেলসে লেখা আছে যে এই এক্সেপশন হায়ারার্কিটা কি। ঠিক আছে, এটা ভালোভাবে হচ্ছে দেখবেন। দেন হচ্ছে আপনার কমন জাভা এক্সেপশন, এখানে কিছু চেকড এক্সেপশন কি, এরর কি, আনচেকড কি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবেন। এখানে হচ্ছে আপনার হ্যান্ডেল কিভাবে করে, ট্রাই ক্যাচের মাধ্যমে। ট্রাই এর মধ্যে হচ্ছে আপনি যেখানে আপনার এরর আসতে পারে সেটাকে একটা ট্রাই ব্লকের মধ্যে রাখলেন, এবং ক্যাচ ব্লকের মাধ্যমে ওখানে যে এররটা আসছে সেটাকে রিসিভ করলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি আছে। এছাড়াও এখানে ক্যাচ, থ্রোস এর মাধ্যমে হচ্ছে মাল্টিপল, মানে আপনার ধরেন কোনো একটা জায়গা থেকে আপনার কিছু মানে বেশ কয়েকটা এক্সেপশন আসতে পারে, আপনি সেটা জানেন। তো এখানে হচ্ছে আপনার সেটা আপনার এই যে থ্রোস এর মাধ্যমে হচ্ছে ইয়ে করতে পারবেন। একটু করে উদাহরণের মাধ্যমে আমরা দেখবো। এখানে যেমন হচ্ছে ট্রাই এর মধ্যে দেখেন এটা দিচ্ছে, তো এখানে কি অ্যারিথমেটিক এক্সেপশন হইতে পারে এখানে, তার মানে কি রিসিভ করতেছে এবং প্রিন্ট করতেছে ক্যান নট ডিভাইড বাই জিরো, এন্ড এটা আপনি লিখে দিচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে অনেক টাইম নিয়েই দেখানো হয়েছে, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি, নাহলে ভিডিওটা অলরেডি প্রায় 40 মিনিট প্লাস হয়ে গেছে। 47-48 মিনিট হয়ে গেছে, তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে মাল্টিপল ক্লাস ক্যাচ এক্সাম্পল, এখানে দেখেন করছে, এখানে ট্রায়ের মধ্যে ক্যাচ করতেছে কি, এই টাইপের এরর হইতে পারে, এই টাইপের এরর, তো যে টাইপের এরর হোক সেটাতে সে রিসিভ করে যে এররটা আসছে ওইটাকে সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। দেন হচ্ছে ফাইনাল ব্লক, ফাইনালি ব্লকের মাধ্যমে কি দিস উইল অলওয়েজ এক্সিকিউট, মানে এটা কি করবে, যে আপনি দেখেন একটা সফটওয়্যার আপনি ইনস্টল দিচ্ছেন, কোথাও কোনো এরর আসলে সেই এররটা তো আপনাদের শো করবে, বাট আপনার যদি কোনো এরর না আসে তাইলে কি ফাইনালি বলে না যে সাকসেসফুলি ইনস্টল। তো এরকম আপনি কোনো একটা কোড রান করছেন, তো ফাইনালি ব্লকটা যদি রান হয় বুঝবেন যে আপনার কোডটা ভালোভাবে চলছে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার যদি কোনো এরর আসে তাহলে তো এরর দেখাইলে, এরর না দেখাইলে আপনার যে কোডটা ফাইনালি রান হয়েছে এটা আপনি বুঝতে পারবেন ফাইনালি ব্লক। দিস ফাইনালি ব্লক এক্সিকিউট whether an exception occur or not, এক্সেপশন হোক বা না হোক আপনার ফাইনালি ব্লকটা আপনার রান হবেই। দেন হচ্ছে থ্রো অ্যান্ড থ্রোস, তো দেখেন থ্রোসটা কোথায়, থ্রোস বলতে কি আইও এক্সেপশন থ্রো করতে পারে এই মেথডটা থেকে, যার জন্য আগে থেকেই বলে দিচ্ছে, ঠিক আছে। থ্রোটা কি, থ্রো হচ্ছে নিউ আইও এক্সেপশন, মানে থ্রোস এর মধ্যে থেকে আপনার থ্রো করবে যখন কোনো এক্সেপশনকে সে পাবে। দেন হচ্ছে কাস্টম এক্সেপশন, এটা হচ্ছে আপনি কোনো একটা এক্সেপশন আপনার আসলো, আপনি সেটাকে দেখেন এই যে থ্রো নিউ কাস্টম এক্সেপশন, এই কাস্টম এক্সেপশন টাইপের একটা সিস্টেমের মধ্যে আপনি রিসিভ করলেন এবং মেসেজটাকে পাস করে দিলেন সুপার, সুপার কোন কোন ক্লাসের এক্সেপশন, এক্সেপশনটা কোথায় রয়েছে, আবার থ্রোয়েবল ক্লাসের মধ্যে অলরেডি রয়েছে, তার মানে কি এটাকে ইনহেরিট করছে, যার কারণে আপনি সুপারের কাছে যখন মেসেজটা পাস করতেছেন ওখান থেকে আপনি মেসেজটাকে এখানে পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে আপনার এক্সেপশন কেন হচ্ছে ই করে, বেস্ট প্র্যাকটিস ফর এক্সেপশন হ্যান্ডলিং কেন ইউজ করা হয়, ঠিক আছে, এই থিওরি গুলো একটু দেখেন। ওকে, ফাইনালি থ্যাংক ইউ এভরিওয়ান, এবং আশা করি যে সবার পরীক্ষা বা সবকিছুই খুব ভালো হবে। সবাই ভালোভাবে পড়াশোনা করছেন। আচ্ছা, আমি আর একটু ইয়ে করি আপনাদের আহ সিটির যে কোশ্চেন ছিল, সিটির কোশ্চেনটা আমি বলছিলাম যে সলভ করে দিব আই গেস। সলভ বলতে আর কি ইয়ে, মানে বলে দিব আর কি যে কিভাবে কি এখানে ইয়ে করছেন। আচ্ছা, একটু কোশ্চেনটা একটু ইয়ে করি। আচ্ছা,
এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাদের ফার্স্টে বলা হয়েছে কি, এখানে এইভাবে মানে ভালোভাবে খেয়াল করবেন, ক্রিয়েট এ জাভা ক্লাস কল্ড স্টুডেন্ট, কল্ড স্টুডেন্ট অ্যাজ ডিসক্রাইবড। দেখেন এইখানে আপনার স্টুডেন্ট নামে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা কি করি, এবং দেখেন এখানে কি বলা আছে, প্রাইভেট ফিল্ড। প্রাইভেট ফিল্ড বলতে হচ্ছে প্রাইভেট ক্লাস আর কি আপনাদের ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা কি করবেন, আপনি ফার্স্টেই হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করলেন স্টুডেন্ট নামে, তাহলে পাবলিক ক্লাস স্টুডেন্ট, এটা আপনি ফার্স্টে লিখলেন। লেখার পরে কি করবেন, প্রাইভেট ফিল্ড, মানে কি এখানে আর কিছু না, তাহলে প্রাইভেট পিআরআইভিএটি প্রাইভেট নেম, দেন হচ্ছে প্রাইভেট আইডি, প্রাইভেট হোম টাউন। এখানে আমি ইয়ে করে লিখতেছি আর কি, প্রত্যেকটাই লিখতে হবে আপনার, একটা কোড যাতে কম্পাইল হয় সেভাবে লিখবেন, মানে প্রত্যেকটার আগেই প্রাইভেট লিখবেন। প্রাইভেট লিখলেন, এখানে এই যে চারটা, নেম আইডি হোম টাউন সিজিপি লিখলেন। এখন হচ্ছে আপনাকে দেখেন বলে দেওয়া রয়েছে, কিছু মেথড ক্রিয়েট করতে বলে দেওয়া রয়েছে, এবং কিভাবে ক্রিয়েট করবেন সেটাও লিখে দেওয়া রয়েছে। তাহলে কি পাবলিক স্ট্রিং গেট নেম, তাহলে একটা কি করবেন স্ট্রিং, এই স্ট্রিং যেহেতু বলা, তার মানে কি স্ট্রিং টাইপের একটা হচ্ছে আপনাকে রিটার্ন রিটার্ন করবে কিছু। তাহলে মেথডটা আপনাকে বলে দেওয়া, দেন এই গেট নেমের মধ্যে যে কি করবেন, আপনার যে অবজেক্টটা আসবে, তার মানে কি আপনি এখানে নেমটা চাইছে শুধু, তাহলে এখানে শুধুমাত্র রিটার্ন নেম, এটা করে দিবেন। দেন হচ্ছে এখানে দেখেন সেট নেম স্ট্রিং আসছে, তখন আপনি কি করবেন, নেম ইকুয়াল টু, এখানে কি ছিল, নেম ইকুয়াল টু আপনার আসছে কি এন, মানে নেম ইকুয়াল টু হচ্ছে এখানে এন করে দিবেন, ঠিক আছে। তারপরে একইভাবে হচ্ছে আপনার স্ট্রিং গেট আইডি, তাহলে হচ্ছে আপনার আইডি চাইছে, তার মানে কি এখানে রিটার্ন আইডি করবেন, এখানে যে আইডিটা, এবং দেখেন এইটাতে স্ট্রিং গেট আইডি যেহেতু বলছে, তার মানে আপনার বুঝে নিতে হবে যে এখানে স্ট্রিং যেহেতু বলছে, আপনার আইডি টাইপটা কি হবে, প্রাইভেট। তো এখানে কিছু ইয়ে ভুল গেছে, প্রাইভেট স্ট্রিং নেম, দেন হচ্ছে প্রাইভেট আইডিটাও স্ট্রিং বলছে যেহেতু, তাহলে স্ট্রিং আইডি, প্রাইভেট স্ট্রিং আইডি। তারপর হচ্ছে আপনার স্ট্রিং গেট হোম টাউন, আপনার এই যে যে তিনটা নেম আইডি এবং হোম টাউন, এই তিনটা যে স্ট্রিং, সেটা আপনি মেথড দেখেই বুঝতে পারবেন। যদি মেথডের মধ্যে বলে দেওয়া না থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, মেথডে যেহেতু বলে দেওয়া নেই তাহলে আপনার হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতন করতে পারেন। বাট মেথডের মধ্যে যদি এরকম বলে দেওয়া থাকে তাহলে আপনার মাস্ট বি সেটা করতে হবে। এবং ফাইনালি দেখেন পাবলিক ডাবল গেট সিজিপিএ, তাহলে সিজিপিএটা হচ্ছে গেট করতেছে ডাবল, তো এটা কোন টাইপ, ডাবল টাইপ। টাইপ যদি বলে দেওয়া থাকে তাহলে সেম টাইপ রাখতে হবে, টাইপ যদি বলে দেওয়া না থাকে তাহলে আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারেন। আমাদের এখানে যেহেতু বলে দেওয়া রয়েছে, তাহলে হচ্ছে আমরা টাইপ গুলো লিখবো। আচ্ছা, দেন হচ্ছে আহ, আমাদের কি বলছে, রাইট এ ক্লাস কল্ড স্টুডেন্ট টেস্টার, তার মানে স্টুডেন্ট টেস্টার যেহেতু বলছে টু রাইট এ মেইন মেথড, তার মানে কি এইটা হচ্ছে আমার সেই মেইন ক্লাস, তাহলে আপনি হচ্ছে কি করবেন, একটা মেইন ক্লাস বানাবেন, যে ক্লাসের নাম দিবেন স্টুডেন্ট টেস্টার, দেন হচ্ছে পাবলিক ভয়েড মেইন স্ট্রিং এটা দিবেন। দেন হচ্ছে আপনার এর মধ্যে ইনসাইড দ্য মেইন মেথড আপনার তিনটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে, তিনটা স্টুডেন্টের নামে, তাহলে জন মাইক এন্ড হচ্ছে কার্লো, তিনটা নামে হচ্ছে তিনটা অবজেক্ট ক্রিয়েট করবেন, এবং সেই অবজেক্টগুলোর মধ্যে দেয়ার ফিল্ড টু সেট দেয়ার ফিল্ড টু সাম ভ্যালু ইউজিং দ্য পাবলিক মেথড, মানে এখানে যে মেথডগুলো রয়েছে এটা দিয়ে আপনি নাম যেহেতু অলরেডি সেট করা, তাহলে নামটা সেট করার দরকার নেই। এখানে বাকি জিনিসগুলো আপনি আপনার যেহেতু বলে দেওয়া নেই, তার মানে কি ইচ্ছা মতন আপনি একটা আইডি সেট করে দিবেন, তাহলে কি করবেন, সেট আইডি, তারপরে ইয়ে ফাইনালি কি করবেন, প্রিন্ট দ্য ইনফরমেশন অফ স্টুডেন্ট ইউজিং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এইটার মাধ্যমে হচ্ছে আপনি ফাইনালি এটাকে প্রিন্ট করবেন। আচ্ছা, দেন হচ্ছে এখানে কি বলছে, মডিফাই দ্য স্টুডেন্ট ক্লাস টু ইনক্লুড দ্য কনস্ট্রাক্টর ওভারলোডিং বাই ইমপ্লিমেন্টিং, তার মানে কি এখানে হচ্ছে আপনার কি বলছে, এখানে দেখেন আপনার যে ক্লাসটা ক্রিয়েট করছিলেন এখানে কোনো কনস্ট্রাক্টর দেওয়া লাগে নাই, বাট এখন কি বলছে আপনার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে আর একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লিখতে। তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর কি হবে, পাবলিক ক্লাস স্টুডেন্ট, এবং সেই ক্লাসের মধ্যে সবকিছু হচ্ছে 0 0 দিয়ে বসাই দিবেন। আর হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কি হবে, আপনার হচ্ছে accept named ID, hometown and CVP as the argument, আর্গুমেন্ট হিসেবে এই জিনিসগুলো নিবে, আপনি সেটা দিয়ে হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। আই গেস হচ্ছে এটা বুঝতে পারছেন। আর পরেরটাও একই, বাট এখানে একটা জিনিস বলা আছে দেখেন, পাবলিক স্ট্রিং টু স্ট্রিং, মানে টু স্ট্রিং নামে আপনি একটা মেথড লিখবেন, আপনার জাভার অবজেক্ট ক্লাসে অলরেডি টু স্ট্রিং কি সেটা হচ্ছে বলে দেওয়া আছে। আর এখানে আপনাকে কি বলছে, টু স্ট্রিং নামে একটা মেথড লিখতে বলছে, এবং সেটা কি করবে, সেই টু স্ট্রিং মেথডটা করবে হচ্ছে আপনার রিটার্ন করবে রিপ্রেজেন্টিং দ্য বুক। তার মানে এখানে হচ্ছে আপনি টু স্ট্রিং যে মেথডটা লিখবেন, টু স্ট্রিং মেথডটা লেখার পর
সেই মেথডটার মধ্যে হচ্ছে ফরম্যাটে, মানে আপনি 3-4 লাইন প্রিন্ট করবেন। ফার্স্ট লাইনে প্রিন্ট করলেন যে দ্য বুক টাইটেল ইজ, দেন হচ্ছে টাইটেল দিলেন, দেন হচ্ছে তারপরে দ্য অথর নেম ইজ দিয়ে আপনি হচ্ছে অথরটাকে দিলেন, দেন হচ্ছে প্রাইসটাকে দিলেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে করতে পারেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কোডটা ডিরেক্টলি লিখে আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু এখানে পজ, মানে আমি এখানে কোডটা লিখে অ্যাড করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমি এই কোশ্চেনটাই হচ্ছে আপনাদের সলভ করে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করি, এন্ড প্রজেক্টটা হচ্ছে আমার এখানেই থাকুক। এটা হচ্ছে আমরা দিই যে কুইজ 3.3, 2 নম্বর, মানে বি সেট যেটা আর কি, কুইজ 3 বি সেট। দুইটা সেট ছিল, এটা তো হচ্ছে ইজি হবে। আমি হচ্ছে আপনার এইখানে যেহেতু টুইস্টিংটা আছে, অনেকে টুইস্টিং এর সমস্যা হতে পারে, আমি এটা সলভ করে দিই ডিরেক্টলি। আচ্ছা, তো আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। ওকে, দেন হচ্ছে আমাদের ফার্স্টে কি বলছে, রাইট এ জাভা ক্লাস বুক উইথ দ্য ফলোইং ফিচার। আচ্ছা, তো দেখেন, আমি হচ্ছে এখানে ইয়ে করি, এখানে হচ্ছে আমরা ক্লাসের নাম বুক, তাহলে ক্লাসের নাম বুক দিলাম, এন্ড হচ্ছে আমি ফাইলটাকে রিনেম করে দিই। আচ্ছা, যে বুক ডট জাভা হয়ে গেছে। এখানে কিছু জায়গায় হচ্ছে একটু প্রবলেম করতে পারে, তো আমরা এখান থেকে রাম দিলে আর কি সমস্যা হবে না। এখানে এই যে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করছে। ওকে, তো আমাদের তো আর এখানে কিছুর দরকার নেই, আমরা এটাকে কেটে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের বলছে ইনস্ট্যান্স প্রাইভেট ভেরিয়েবল কি কি নামে, টাইটেল, অথর এন্ড হচ্ছে প্রাইস। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি, প্রাইভেট বলছে, তাহলে প্রাইভেট টাইটেল, দেন এখানে হচ্ছে স্ট্রিং টাইপের, তাহলে প্রাইভেট স্ট্রিং, প্রাইভেট স্ট্রিং টাইটেল দিলাম, দেন হচ্ছে আমরা দিলাম প্রাইভেট স্ট্রিং, দেন হচ্ছে আমার অথর, দেন হচ্ছে দিলাম প্রাইভেট ডাবল, দেন হচ্ছে আমার এটা প্রাইস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই তিনটার কাজ শেষ। এন্ড হচ্ছে আমাদের কি বলছে, একটা কনস্ট্রাক্টর বিল্ড করতে বলছে। তাহলে হচ্ছে আমরা এখানে কনস্ট্রাক্টরটা বিল্ড করি, এখানে লিখে নিই কনস্ট্রাক্টর। আচ্ছা, এইগুলো ছিল হচ্ছে আমাদের ভেরিয়েবল। দেন হচ্ছে কনস্ট্রাক্টর বিল্ড করতে বলছে, তাহলে কনস্ট্রাক্টরটা বিল্ড করতে বলছে, দেখেন কনস্ট্রাক্টরের মধ্যে টাইটেল, স্ট্রিং, অথর, ডাবল প্রাইস এগুলো দিয়ে দিতে বলছে। তার মানে আমাদের কনস্ট্রাক্টরের নাম কি, বুক, এবং হচ্ছে পাবলিক বুক, দেন হচ্ছে, আচ্ছা এটাই কপি করে বসাই দিই, এটা আমাদের ইয়ে করতে বলছে। আপনারা পরীক্ষার হলে তো আর এরকম কপি করার অপশন নাই, তো সময় আর কি কপি করেন না। ওকে, 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 তাহলে হচ্ছে আমরা এখন কনস্ট্রাক্টরটা বিল্ড করে ফেলি। এর মধ্যে কি বলছে, এ কনস্ট্রাক্টর দ্যাট ইনিশিয়ালাইজ দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল ইউজিং দ্য প্রোভাইডেড ভ্যালুস। তাইলে আপনার হচ্ছে যে ভ্যালুগুলো এখানে দেওয়া হবে সেই ভ্যালুগুলো দিয়ে বসাবে। তাহলে আমাদের এখানে ভ্যালু কি আছে, আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে ভ্যালু কি আছে, ভ্যালু তো আমাদের এই তিনটা, এই যে তিনটা হচ্ছে এখানে আসতেছে। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের এই যে দিস যে কিওয়ার্ডটা, সেই দিস কিওয়ার্ডটা ইউজ, এখানে কি ধরেন হচ্ছে this dot title equal to title, then হচ্ছে this dot author equal to, এখানে আমরা অথরই রাখছি, তাহলে অথর বসাই দিলাম। একইভাবে হচ্ছে this dot price equal to price। ওকে, তাহলে আমাদের কনস্ট্রাক্টর বিল্ড করা শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু মেথড লিখতে হবে। তাহলে আমাদের কনস্ট্রাক্টর ব্লক এই পর্যন্ত শেষ, এবার হচ্ছে আমরা মেথড লিখবো।
মেথডগুলো আমাদের সব বলে দেওয়া রয়েছে, তাহলে মেথডগুলো এখান থেকে কপি করেই বসাই দিই, মানে আমি টাইম সাথে বেশি না লাগে এই জন্য করতেছি আর কি। দেন হচ্ছে মেথডের বডিগুলোকে এখানে লিখতেছি। আচ্ছা, একটু ফরম্যাট করে নিই, অল্টার শিফট এফ। ওকে, এইখানে হচ্ছে আমাদের এইগুলো লাগতেছে না। ফাইনালি এটা ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে এখন কি করব, আমাদের মেথডের বডিগুলো লিখব। তো মেথডের দেখেন পাবলিক ভয়েড, তো এই মেথডটার বডি কি হবে আপনার সেট টাইটেল। তাহলে সেট টাইটেল যেহেতু বলা আছে, তার মানে কি সেট দ্য বুক টাইটেল, অর্থাৎ একটা বই যখন বানানো হবে তখন তার টাইটেলটা হচ্ছে এখানে বসানো হবে। তাহলে টাইটেল যেহেতু সেম রাখছি, তাহলে এখানে কি করব, দিস ডট টাইটেল। আচ্ছা, এইটাই সেম আর কি, এই যে এটা। এবং ভয়েড রিটার্ন টাইপ নাই, তার মানে কি দিস ডট টাইটেল ইকুয়াল টু টাইটেল, এটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। ওকে, দেন হচ্ছে আমাদের কি বলছে, সেট অথর। তাহলে সেট অথরও সেম, সেট প্রাইসও সেম, মানে এটা কনস্ট্রাক্টরের মধ্যে যা করতে বলা রয়েছে এইটাই হচ্ছে আপনারা জাস্ট এখানে করে দিবেন আর কি। আর আমাদের উপরে স্টুডেন্ট ক্লাসের মধ্যে অন্যরকম বলা ছিল, তো যেখানে যেমন বলবে আর কি সেখানে সেভাবে করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে গেট টাইটেল একটা, দেন হচ্ছে অথর একটা, দেন হচ্ছে গেট প্রাইস একটা। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের আর দিস ডট দেওয়া লাগতেছে না। কেন দেওয়া লাগতেছে না, এখানে একটা এরর দিচ্ছে, দিস ডট প্রাইস। আচ্ছা, এবার দেখেন এইখানে হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা কিছু রিটার্ন করতে বলছি, বাট আমরা তো রিটার্ন করিনি, এই জন্য দেখেন এটা এরর দিচ্ছে। তো এখানে দেখেন, এইখানে হচ্ছে কি করবো, আমাদের দিস এখানে আর দরকার নেই, কারণ কি আমরা এখন হচ্ছে রিটার্ন যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্লাসের যে ভেরিয়েবলটা আছে সেটা রিটার্ন করে দিবে। তাহলে আমরা এখানে কি করব, রিটার্ন এখানে টাইটেল, দেন এটা হচ্ছে গেট অর্থাৎ চাইছে রিটার্ন অথর, এন্ড ফাইনালি রিটার্ন ডাবল। ওকে, সরি, রিটার্ন হচ্ছে আমার প্রাইস। ওকে, এবার দেখেন এইখানে হচ্ছে একটা টু স্ট্রিং রিটার্ন করতে বলছে। তো টু স্ট্রিং এর মাধ্যমে কি বলছে, রিটার্ন এ ফরম্যাটেড স্ট্রিং রিপ্রেজেন্টেশন টু দা বুক ডিটেলস। তার মানে আমার একটা বইয়ের ডিটেলস হচ্ছে আমার এখানে পাঠাইতে হবে, যেটা হচ্ছে টু স্ট্রিং এর মাধ্যমে পাঠাবো। তাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা স্ট্রিং পাঠাইতে পারি যার মধ্যে হচ্ছে আমার এই জিনিসগুলো পাঠাইতে পারে। তাহলে আমরা এটাকে একটা ফরম্যাটেড ভাবে পাঠাইতে পারি, যেমন রিটার্ন, যেহেতু রিটার্ন টাইপ আছে, যদি রিটার্ন টাইপ না থাকে এটা ভয়েড থাকতো, তার মানে আপনি টু স্ট্রিং এর মধ্যে সেটাকে প্রিন্ট করে দিলেই হতো। যেহেতু রিটার্ন টাইপ বলে দেওয়া রয়েছে, তাহলে সেখানে কি করবো, রিটার্ন করতে বলছে। এবার ফরম্যাটেড টাইপে যাতে দেখতে সুন্দর লাগে সেরকম ভাবে করতে বলছে। তাহলে রিটার্নের মধ্যে আপনি একটা ফার্স্টে স্ট্রিং দেন, স্ট্রিং এ দেন হচ্ছে টাইটেল, দেন টাইটেলটা কি হবে এখানে কনক্যাটিনেট করে একইভাবে আপনি যেভাবে দেন সেটা, মানে প্রিন্টে যেভাবে করেন টাইটেল। আচ্ছা, এটাকে আপনি হচ্ছে দিলেন, দেন হচ্ছে আপনি এর সঙ্গে কি করতে পারেন, আপনি এর সঙ্গে হচ্ছে আহ অথরটাকে দিতে পারেন। আচ্ছা, আমরা এখানে যদি অথরকে নিউ লাইনে দিতে চাই, ঠিক আছে, যেহেতু আমরা রিটার্ন তো একটা লাইনই করব, নিউ লাইনের জন্য হচ্ছে ব্যাকস্ল্যাশ এন এটা ইউজ করতে হয়। দেন হচ্ছে এটা নিউ লাইন হইলো অথর। তো অথরটা যেহেতু কি আমাদের ফার্স্টে হচ্ছে আমরা টাইটেল নিচ্ছি তারপরে অথর নিচ্ছি, তাহলে অথরটাও একইভাবে আমরা একটা ফরম্যাটেড ভাবে পাঠিয়ে দিলাম। তাহলে অথরকে কাকে পাঠাবো, আমাদের হচ্ছে অথর যে ছিল, অর্থ অথর যে হচ্ছে আমাদের ইয়েটা, ঠিক এর সঙ্গে আমরা আবার কি পাঠিয়ে দিব, অথর হচ্ছে আমাদের এই যে অথরটা আর কি, এটা। দেন একই সাথে হচ্ছে আমরা প্রাইসটাকে পাঠিয়ে দিব। তাহলে আমরা আরেকটা নিউ লাইন দিতে পারি, নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন, সরি ফরওয়ার্ড স্ল্যাশ এন, এর সঙ্গে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে প্রাইস, প্রাইস, দেন আমরা প্রাইসটাকে এর সঙ্গে কনক্যাটিনেট করে দিলাম। ঠিক আছে, কপি করে নিয়ে আসলাম ওইটা। আচ্ছা, তার মানে এটা কি, এই টু স্ট্রিং এর মাধ্যমে হচ্ছে এটাকে দিবে। যদি এখানে হচ্ছে ভয়েড থাকতো, ভয়েড থাকতো, তাহলে হচ্ছে আপনি এখানে রিটার্ন না, আপনি এখানে কি করতেন,
আপনি এখানে জাস্ট দিতেন হচ্ছে রিটার্নের পরিবর্তে এখানে হোম নাই, এটাকে কপি করলাম। আপনি এখানে যেহেতু ভয়েড, তাহলে হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিই, সিস্টেম ডট আউট প্রিন্টলন, এর মধ্যে হচ্ছে আপনি এটাকে পাঠিয়ে দিতেন। এর মধ্যে হচ্ছে আপনি এটাকে পাঠিয়ে দিতেন। দেন এটা যে টোটালটা হচ্ছে আপনার একটা কি, এটা হচ্ছে ভয়েড আপনি পাঠিয়ে দিলেন, এবং এই টোটালটা হচ্ছে আপনার একটা কি বলে, সরি, এই টোটালটা হচ্ছে আপনার একটা কি স্ট্রিং হিসেবে তখন এটাকে প্রিন্ট করে দিত। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেহেতু হচ্ছে এটা ইয়ে করতেছি না, তাই আমাদের এটার দরকার নেই, আমরা টুইস্টিং এর মাধ্যমে এটাকে রিটার্ন করে দিই। ঠিক আছে, টুইস্টিং মেথডটার মাধ্যমে স্ট্রিং কে রিটার্ন করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটার কাজ এই পর্যন্ত শেষ। ওকে, আচ্ছা, কি যেন এরর আসছিল, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা হচ্ছে যদি error আসে আমরা পরে দেখতেছি। ওকে, এখন হচ্ছে আমাদের কি বলছে যে এইটা যখন ক্রিয়েট করলো, রাইট এ সেপারেট ক্লাস বুক ডেমো উইথ এ মেইন মেথড, তাহলে বুক ডেমোতে হচ্ছে আমাদের মেইন মেথডটা থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, সরি, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, এটা সেভ দিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমাদের ক্লাসের নাম কি হবে, নিউ মেইন ক্লাস, এন্ড ক্লাসের নাম হচ্ছে আমাদের কি হবে, বুক ডেমো। এই নামে হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ওকে, দেন হচ্ছে এই ক্লাসটা যে আমরা ক্রিয়েট করলাম, এই ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের মেইন মেথডটা আছে। এখানে বলছে মেথড ক্লাসে বুক টাইটেল এত, উইথ দ্য অথর এত, এন্ড প্রাইস এত। এটা দিয়ে আপনাদের কি করতে বলছে, ক্রিয়েট এ বুক টাইটেল এত, মানে একটা বই ক্রিয়েট করতে বলা মানে হচ্ছে আপনার একটা বই নাম, বুক ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের ওই ক্লাসটা কি ছিল, বুক, তাহলে হচ্ছে বুক, আমাদের বইয়ের কি কোনো ইয়ে বলে দিছে ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল নাম এখানে বলে নাই, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বুক ধরেন বি ইকুয়াল টু নিউ বুক। ওকে, দেখেন এখন আমাদের কাছে কি দিচ্ছে, একটা এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে বলেন তো? আমাদের এখানে দেখেন কনস্ট্রাক্টর কি লেখা আছে, কনস্ট্রাক্টর কিন্তু আমাদের ডিফল্টটা এখন আর নাই, কারণ কি আমাদের ওভাররাইট হয়ে গেছে। বাট এইটাকে যদি আমরা কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এটাতে কোনো এরর দেখাচ্ছে না, কারণ কি এখন সে ডিফল্টটাকে নিচ্ছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কনস্ট্রাক্টরকে ওভাররাইট করবেন, ওভাররাইট করলে তার ডিফল্টটাই ওভাররাইট হয়ে যায়। তো আপনার তখন হচ্ছে কি করতে হবে, আপনার ওই যে যে ডিফল্টটাকে আপনি ওভাররাইট করে দিচ্ছেন, তাহলে আপনার যে ডিফল্ট কনস্ট্রাক্টর এখনো আপনার পাইতে হবে। দেখেন এখানে হচ্ছে একটা এরর দিচ্ছে, তার মানে আপনার এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তাহলে লিখতে হবে, পাবলিক বুক। আপনি এটা লেখেন, এটা লিখলে দেখেন আপনার কোনো এরর দিবে না। এটা এখন দেখেন এরর দিচ্ছে না, কারণ কি সে এখন ডিফল্ট কনস্ট্রাক্টর পেয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কখনো কনস্ট্রাক্টর ওভাররাইট করেন, ওভাররাইট করার পর দেন হচ্ছে আপনি যদি আপনার যে মেইন ক্লাসে আপনি অবজেক্ট ক্রিয়েট করবেন বা অন্য যে ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করবেন, তখন যদি আপনি ডিফল্ট কনস্ট্রাক্টরকে ক্রিয়েট না করেই কল করেন, তাহলে কিন্তু সেই ডিফল্ট কনস্ট্রাক্টরকে কখনোই খুঁজে পাবেন এবং এরর দিবে, কম্পাইল টাইমে এরর দিবে, এবং সেই এররের জন্য কিন্তু আপনার একটা আর কি সে কোডটা রান হবে না। এন্ড কোড যদি পারফেক্টলি না হয় তাহলে আপনি আলটিমেটলি মার্কস পাবেন না। ঠিক আছে, এগুলো একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, তার মানে আমাদের এখানে কি বলছে, এখানে যখন ক্রিয়েট করছি তার মানে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এখানে যেহেতু দিয়েছি, তার মানে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরই এখানে অ্যাড করতে হবে। তাহলে আমাদের বইয়ের একটা, আমাদের কিভাবে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, ফার্স্টে টাইটেল, দেন অথর, দেন প্রাইস। তাইলে আমরা এখান থেকে হচ্ছে আমাদের টাইটেলটা নেই ফার্স্টে। টাইটেল কি বলছে, ডেভেলপিং জাভা সফটওয়্যার। তাহলে ডেভেলপিং জাভা সফটওয়্যার এটা আমাদের অবশ্যই হচ্ছে একটা স্ট্রিং, তাহলে স্ট্রিংটা দিলাম। দেন তারপরে প্যারামিটারে কি, বইয়ের নাম, অথরের নাম, তাহলে অথরের নাম দিলাম, অথরের নাম দিলাম। এন্ড এটাও মাস্ট বি হচ্ছে আমাদের এর মধ্যে যাবে আর কি, যেহেতু স্ট্রিং। দেন আমাদের কি দিতে হবে, প্রাইস, প্রাইস 79.75।
এটা যখনই দিলাম দেখেন আমাদের এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই মানে বি নামে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং দেখেন এখানে যে তিনটা জিনিস এটা ডাবল টাইপ ছিল ডাবল টাইপ দেওয়া হয়েছে তার মানে কি এটাকে সে রিসিভ করে নিল। আচ্ছা, এইটাকে যখন রিসিভ করে নিল তাহলে দেখেন আমরা যদি এখন আমাদের এই ক্লাসটাকে রান করি, রান করলে দেখেন আমাদের আউটপুটে কি দেখায়। আউটপুটে দেখেন আমাদের শুধু হচ্ছে রান হয়েছে, এরপরে কি কোনো কিছু দেখাচ্ছে? কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ কি আমরা তো ওই ক্লাসটাকে শুধু ক্রিয়েট করছি, আমরা তো অন্য কোনো কিছুকে ওখান থেকে কল করিনি। তাহলে হচ্ছে আমরা এই আউটপুটটাকে কিভাবে দেখাবো? প্রিন্টস দ্য বুকস স্ট্রিং রিপ্রেজেন্টেশন। এই স্ট্রিং রিপ্রেজেন্টেশন যখনই বলছে তার মানে কি টু স্ট্রিং কে কল করতে হবে। তাহলে আপনি যদি এইখানে জাস্ট বি ডট টু স্ট্রিং এটাকে যদি কল করেন, কল করলে তখন কি হবে? এটাকে আপনি কল করলেন, কল করলে দেখেন কি হয়। দেখেন এখনো কিন্তু কোনো কিছু আসেনি। কেন আসেনি বলেন তো? এইটার রিটার্ন টাইপ কি? স্ট্রিং দেওয়া, কিন্তু আমি এখানে কি রিটার্ন টাইপ কোথাও আমি রাখছি? রিটার্ন টাইপ এটা কিন্তু আমি কোথাও রাখিনি। তো এখন আমার কি করতে হবে? এইটাকে হচ্ছে প্রিন্ট দিতে হবে। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এর মধ্যে যদি এখন আমি এইটাকে প্রিন্ট দেই তখন হচ্ছে আমার কি করবে? দেখেন এই যে এখন কিন্তু এই যে আমার টাইটেল অথর এবং এটাকে দেখাচ্ছে। অর্থাৎ সে কি করছে? ওই টু স্ট্রিং থেকে তখন নিয়ে আসছে এবং ওইটার যে রিটার্ন টাইপ একটা স্ট্রিং সেটাকে সে প্রিন্ট করছে। বাট দেখেন এখানে কিন্তু অবজেক্ট ছাড়া আমি কিন্তু টু স্ট্রিং কে কল করতে পারবো না। এবার দেখেন এখানে আরেকটা জিনিস বলি যে টু স্ট্রিং এর মধ্যে আসলে কি থাকে। ধরেন আমার কাছে হচ্ছে এই মেথডটা নাই, ঠিক আছে, এই মেথডটা আমার কাছে নাই, সেভ দিলাম। এখন দেখেন এখানে বি ডট টু স্ট্রিং কল করছি, তাহলে আমার তো এখানে কি একটা এরর আসার কথা না? দেখেন আমরা রান করি, দেখেন এখানে বিল্ড সাকসেসফুল দেখাচ্ছে এবং কিন্তু আমার কোনো কিছু এখানে শো করতেছে না, টু স্ট্রিং এর মধ্যে কিন্তু কোনো কিছু প্রিন্ট করতেছে না। তাহলে কোনো কিছু কেন প্রিন্ট করতেছে না? কারণ এই টু স্ট্রিং মেথডটা হচ্ছে আমাদের যে অবজেক্ট ক্লাস আমরা যে পড়ছিলাম, অবজেক্ট ক্লাসের মধ্যে কিন্তু টু স্ট্রিং লেখা ছিল। এবং দেখেন এইখানে একটা জিনিস শো করতেছে, একটা জিনিস এই যে এই জিনিসটা কিন্তু এর আগে শো করতো না। আমরা এটাকে যদি কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিই, এটাকে এবার রান দিই, দেখেন এই যে আউটপুট, আউটপুটের পরে দেখেন এইখানে কিন্তু আমাদের কোনো কিছু দেখায় নাই। আমরা আরো যদি সুন্দর, এইখানে কিন্তু আমার কোনো আর কি যে একটু অ্যাট দ্য রেট দিয়ে যেটা দেখাচ্ছিল, আমরা এখানে আর একটু ভালোভাবে দেখার জন্য ইয়ে করি, বি ডট টু স্ট্রিং এর আগে হচ্ছে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করি, দেন হচ্ছে লিখি ফ্রম হেয়ার, মানে জাস্ট বোঝার জন্য যে আমাদের এই যে টু স্ট্রিং আসলে কাজটা কিভাবে করতেছে বা অবজেক্ট ক্লাসের কাজটা কিভাবে করতেছে। দেখেন রান ফাইল দিলাম, এবার দেখেন এই যে দেখছেন ফ্রম হেয়ার, দেন কি প্রিন্ট করলো? মাই কম হেয়ার, দেন হচ্ছে কম ডট মাই কোম্পানি ডট কুইজ 3, মানে এটা হচ্ছে তার কোন প্যাকেজের আন্ডারে রয়েছে, ঠিক আছে, এই যে প্যাকেজটা কোন প্যাকেজের আন্ডারে রয়েছে এবং কোন অ্যাড্রেসে রয়েছে। অর্থাৎ টু স্ট্রিং হচ্ছে আপনাকে একটা যে ডিফল্ট অবজেক্ট ক্লাস সেখান থেকে হচ্ছে আপনাকে জাস্ট বলে দেয় যে, আচ্ছা আমরা এটা যেখানে পড়ছিলাম আমি ওখান থেকেও দেখাই দিচ্ছি, টু স্ট্রিংটা আপনাকে জাস্ট বলে দেয় যে হচ্ছে আপনি কোথায় আছেন, মানে অবজেক্ট ক্লাসের কই গেল, স্ট্রিং ইনহেরিটেন্সের মধ্যে এই যে দেখেন এই যে টু স্ট্রিং এর মধ্যে এই স্ট্রিং টু স্ট্রিং রিটার্ন দ্য স্ট্রিং দ্যাট ডেসক্রাইব দ্য অবজেক্ট। অর্থাৎ এই যে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি এই অবজেক্টটা আসলে কোথায় রয়েছে কি রয়েছে সেইটাকে হচ্ছে ডিসক্রাইব করে। অর্থাৎ এই যে বি অবজেক্টটা কোথায় রয়েছে সেইটাকে হচ্ছে সে ডিসক্রাইব করে। দেখেন ডট বি মানে আপনার বুক থেকে, বুক ক্লাস থেকে হচ্ছে এটা রান হয়েছে। কুইজ 3 হচ্ছে আমার প্যাকেজের নাম, দেন হচ্ছে আমার ক্লাসের নাম, সেই ক্লাসটা কোন অ্যাড্রেস আছে সেটাকে প্রিন্ট করতেছে। বাট এইটাকে যখন হচ্ছে আমরা কি করতেছি ওভাররাইট করতেছি,
এটাকে যখন হচ্ছে আমরা ওভাররাইট করে দিচ্ছি, এটাই হচ্ছে আপনার সেই মেথড ওভাররাইট। এবার দেখেন, এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন কি আসতেছে, ফ্রম হেয়ার, এটাও তো দেখাবে। এই যে ফ্রম হেয়ার, দেন হচ্ছে আমার সেই টাইটেল বা বাকি জিনিসগুলো হচ্ছে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। সুন্দরভাবে দেখাবে। এই যে ঠিক আছে, এই যে ফ্রম হেয়ার দেন হচ্ছে আমার এই জিনিসগুলো দেখালো। ঠিক আছে, তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন। আমার আগের নিউ লাইনটা হচ্ছে উল্টা দিকে দেওয়া হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এইটা। এবার দেখেন, এবার 2 নম্বরে যে আমাদের কি বলছে, 2 নম্বর কোশ্চেনে যে যে মডিফাই দ্য বুক ক্লাস টু ইনক্লুড মেথড ওভারলোডিং ফ্রম দ্য সেটিং দ্য প্রাইস। এবার দেখেন, আপনার পাবলিক ভয়েড আপনার হচ্ছে মডিফাই দ্য মেথড ওভারলোডিং, এখানে হচ্ছে মেথড ওভারলোডিং করতে বলছে। যে মেথড কি বলছে, সেট প্রাইস। সেট প্রাইসের আমাদের এটা কি ছিল, ডাবল প্রাইস ছিল একটা, আরেকটা কি বানাইতে বলছে, ইন প্রাইস। এটা ডাবল প্রাইস ছিল, আরেকটা বানাইতে বলছে ইন প্রাইস। ইন প্রাইস, তাহলে এই সেই ইন প্রাইস কে আমি যখন রাখবো, আমার আলটিমেটলি ডাবলই রাখবে। তো সেভাবে ওইটাকে দেখাবে আর কি। এন্ড হচ্ছে আর কি বলছে যে সেট প্রাইস ডাবল প্রাইস, যেটা হচ্ছে আপনার অলরেডি দেওয়া ছিল। দেন হচ্ছে আপনার এইটার থেকে আবার হচ্ছে ওইটাকে কল করতে হবে। ঠিক আছে, যে এখান থেকে ধরেন হচ্ছে আমরা এখন ইয়ে করলাম যে বি ডট সেট প্রাইস, সেট প্রাইস ডাবল এর মধ্যে আমরা হচ্ছে 0 ধরেন হচ্ছে 5.7 দিলাম। আরেকটা হচ্ছে আমরা দিলাম বি ডট সেট প্রাইস, যে সেট প্রাইসের মধ্যে আমরা দিলাম হচ্ছে 20। ঠিক আছে, দুইটাকেই দিলাম। দুইটাকেই দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে যদি প্রিন্ট করি, একটা এখানে দিলাম, দেন পরেরটা হচ্ছে এখানে দিলাম। এটা হচ্ছে ফ্রম হেয়ার 5.7 দেওয়ার পরে কি আসতেছে, আর এটা হচ্ছে আপনার 20 দেওয়ার পরে কি আসতেছে, আমরা এটা জাস্ট একটু দেখবো। এটাকে হচ্ছে আমরা রান করলাম। এই যে 20.0, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5.7, সেটাই আসতেছে। এখন ওই যে আমরা উপরে ডাবলের মধ্যে রাখছিলাম, তার জন্য দেখেন ওই 20টা কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হয়ে ডাবলে চলে গেছে। আমরা যদি এটাকে চেক করার জন্য একটা ইয়ে করি, এটা হচ্ছে আচ্ছা, এই মেথডটাকে যখন কল করবে, আমরা বললাম যে ফ্রম ইন্ট, এটা দিয়ে একটা চেক করলাম যে এটা ইন্টিজার থেকে, এন্ড হচ্ছে এখানে একটা দিলাম ফ্রম ডাবল, জাস্ট চেক করার জন্য দিলাম। আচ্ছা, তাহলে সে সেট প্রাইসটা কোথা থেকে সেট হচ্ছে সেটা এখানে দেখেন আমরা দুইটা প্রিন্ট পাবো আর কি। দেখেন এইখানে, দেখেন এটা ফ্রম ইন্ট, ফ্রম ইন্টটা কোথায় প্রিন্ট করতেছে, এই যে যে আপনার এইটা যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ফ্রম ইন্ট, ফ্রম ডাবলটা কোথায় করছি, দেখেন ফ্রম ডাবল, ফ্রম ডাবল করার পর দেন হচ্ছে এইটা প্রিন্ট হয়েছে 5.7টা। আবার দেখেন ফ্রম ইন যখন হয়েছে তখন 20, বাট প্রিন্ট করছে 20.0। তার মানে আমরা হচ্ছে 20 থেকে যখন দিচ্ছি তখন এই 20টাকে কল হচ্ছে, তারপরে বাকি কাজগুলো করতেছে। যখন হচ্ছে আমরা 5.7 কে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে 5.7 এর জন্য যেটা, যে ফ্রম ডাবল যেটা দিছি, এই ফ্রম ডাবল থেকে প্রিন্ট হচ্ছে, তারপর হচ্ছে এটাকে করতেছে। ক্লিয়ার? তো আর কি এটাই বলার দরকার ছিল আর কি, যে কিভাবে হচ্ছে একটা কোশ্চেন থেকে লিখবেন। আপনার যেহেতু হচ্ছে আমি আপনাদের সিটির কোশ্চেনটা সলভ করে দিইনি, তো সেটা ওই একই ভিডিওর সাথেই করে দিলাম যাতে আপনাদের হেল্প হয়। তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, তাহলে বলবেন। যে কোশ্চেন আপনাদের থাকবে, কোশ্চেনগুলো হচ্ছে আপনারা ভালোভাবে পড়বেন, দেন হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবেন। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষায় খুব ভালো হবে। আর হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। এবং আমি সরি যে আমার হচ্ছে মানে একটু ঠান্ডা লাগার কারণে আমি আর কি পারফেক্টলি ভিডিওটা হয়তো বানাতে পারিনি, বা কোথাও কোথাও ল্যাকিংস থাকতে পারে। যার কারণে মানে ল্যাকিংস বলতে ভয়েসের ল্যাকিংস থাকতে পারে, বা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে।
আমি আশা করব যে যাদের যেখানেই সমস্যা হোক না কেন আমার সঙ্গে কমিউনিকেট করেন, এবং আপনাদের আশা করি পরীক্ষা সবারই খুব ভালো হবে। আমি মোটামুটি হচ্ছে সবকিছুর উপর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমি হচ্ছে আপনাদের একটা ফর্মের লিংক দিয়ে দিব, ঠিক আছে? ওই ফর্মটার মধ্যে হচ্ছে আপনারা একটু কাইন্ডলি মানে আমার সম্পর্কে একটু কমেন্ট নিবেন আর কি। আচ্ছা, ওটা আমি আর কি দিয়ে দিব, ঠিক আছে? মানে আমি জাস্ট হচ্ছে আমার সেলফ ইয়ের জন্য দিব মেইনলি, যাতে যে আমার নিজের কোন জায়গাগুলো ল্যাকিংস আছে আমি যাতে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করতে পারি। সেটার জন্য হচ্ছে আমি আসলে আপনাদের ফর্মটা দিয়ে দিব। এবং এটা অ্যানোনিমাস থাকবে, অর্থাৎ আপনাদের কোনো ডেটা, আপনার কোনো মেইল অ্যাড্রেস বা কোনো কিছুই আমার কাছে রেকর্ড আসবে না। তো আমার সম্পর্কে যে কোনো কিছুই হচ্ছে আপনি কমেন্টের মধ্যে, মানে যে ফর্মটা দিব ওখানে কমেন্টের মধ্যে হচ্ছে লিখতে পারেন। মানে তাতে করে আমি আমার যে জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেটাকে হচ্ছে ইমপ্রুভ করতে পারবো আর কি। হয়তোবা অনেক সময় আর কি সামনাসামনি আপনারা কোনো টিচারকে বলতে চান না বা বলতে পারেন না। অ্যান্ড আপনাদের সঙ্গে অনেক ভালো একটা সেমিস্টার গেল আর কি। বাট এই জায়গাগুলোতে মানে আমি আমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মটা দিয়ে থাকি, ঠিক আছে? তো এটাতে একটু কাইন্ডলি মানে জাস্ট আপনার জাস্ট কত ২-৩ মিনিটই টাইম লাগবে। বাট আপনি যদি একটু লিখে দেন তাইলে এটা আমার নিজেকে ইমপ্রুভ করার জন্য অনেক বেটার হবে, বা আপনার যে জুনিয়ররা যারা আসতেছে বা আপনাদেরও যদি পরে কোনো ক্লাস নিতে পারি, তখন হচ্ছে আমার জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে আমি এই ব্যাপারগুলোকে রিকভার করতে পারবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। Best of luck for your upcoming exam. Okay, thank you.